আচ্ছা, আজকে আমাদের 4 নম্বর অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে আয়তঘনক। বোর্ডের মধ্যে আমি লিখে রাখছি কিছু জিনিস, ছবিতে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আয়তঘনক। আয়তঘনক জিনিসটা হচ্ছে কোনটা বলতে কি, অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। যাদের মানে এক কথা ঘনবস্তু, ঘনবস্তু কাকে বলা হচ্ছে, যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর কি থাকবে, উচ্চতা থাকবে, তাদেরকে বলা হচ্ছে কি ঘনবস্তু বলা হয়। তো ঘনবস্তুর একটা আমাদের প্রথম পার্ট, মানে পরিমিতির প্রথম পার্ট হচ্ছে আমাদের ক্লাস 10-এ, সেটা হচ্ছে আয়তঘনক। আয়তঘনকের ক্ষেত্রে কি হয়, মানে কি চিন্তা করবো আমরা, যেরকম হচ্ছে একটা ইট, এই যে একটা বই, হ্যাঁ, এক কথায় যেই ঘনবস্তুর হচ্ছে কি বলতে কি, মানে বিপরীত তলগুলো সমান হবে, ওর বিপরীত তলগুলো সমান হবে। আর হচ্ছে কি হবে এখানে বলতে কি, যে ওর বাকি যে তলগুলো আছে সেই ক্ষেত্রে কি হবে, তিনটা তলের ক্ষেত্রে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ক্ষেত্রে তিনটার মধ্যে তিনটাই অসমান হতে পারে, বা যে কোনো দুটা সমান হতে পারে, কিন্তু তিনটাই কিন্তু সমান হবে না। তিনটাই যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে হয়ে যাবে কি ঘনক। তো ঘনকের তার পরে বুঝবো, আগে বুঝবো কি আয়তঘনক। আয়তঘনক আমরা চিন্তা করে একটা ঘর, চিন্তা করে একটা ইট, সেই ক্ষেত্রে কি হবে, বিপরীত তলগুলো কি হবে, সমান হবে। এই যে আমরা চিন্তা করে বইটাকে দেখতে পাচ্ছিস, বইটা একটা আয়তঘনকের মধ্যে পড়ে। দেখ এই পার্টটা, নিচের যে পার্টটা আছে আর উপরের পার্টটা কিন্তু সেম হবে, আর এই পাশের পার্ট আর এই পাশের পার্ট কিন্তু সেম হবে, হ্যাঁ, কিন্তু মানে এটার সঙ্গে এটা কিন্তু সেম হবে না, আলাদা হবে। তো আয়তঘনকের যেটা প্রথম যেটা কন্ডিশন, সেটা হচ্ছে তল কটা থাকে, 6টা তল থাকে। 6টা তল কি করে দেখে নেই, এখানে একটা, এখানে একটা, দুইটা, এটা একটা, তিনটা, এটা একটা, চারটা হলো, আর একটা এটা বাদ আছে 5টা, আর এটা কি 6টা। আর যদি ঘরকে আমরা চিন্তা করি, আমরা যে ঘরে থাকি, যে ঘরে কি এদিকে এই পাশে একটা তল থাকে আর এই পাশে আরেকটা তল থাকে, দুটো হলো, নিচে একটা তল থাকে, উপরে একটা তল থাকে, 4টা হলো, একটা ওই পাশের তল আর একটা এই পাশের তল, কটা হলো 6টা তল থাকে। তো প্রথমে আমরা যেটা লিখছি কি, যে আয়তঘনকের বৈশিষ্ট্য জানবো, এর সম্পর্কে জানবো, চিনবো জিনিসটাকে, তারপর আমরা বাকিগুলো করবো। তো আয়তঘনকের কটা তল থাকে, 6টা তল আছে। আর এই যে তলগুলো আছে, বিপরীত তলগুলো কি হবে, সমান হবে, মানে এই পাশের তল এই পাশের তলের সঙ্গে সমান, নিচের সঙ্গে উপরের সমান, এই সাইডের সঙ্গে এই সাইডের কি হবে, সমান হবে। সেটা হচ্ছে কি ওর বিপরীত তল সমান। হচ্ছে কি আয়তঘনকের 8টি শীর্ষ আছে। শীর্ষ কোনগুলো বলা হচ্ছে, শীর্ষ দেখবি এই যে ঘর আছে, বা এই যে বইটাই আমি চিন্তা করি, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলিত হয়, যে পয়েন্টের মধ্যে, মানে মাথা, এই পয়েন্টটা দেখ, যে এদিকে হচ্ছে, এই দিক থেকে যেতে গেলে কি হচ্ছে, এটা হচ্ছে কি, মানে আমরা যে দিক থেকে চিন্তা করি, তাহলে এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে কি উচ্চতা, তাই কি না? তাহলে এই যে এই জায়গায় যুক্ত হয়েছে, কিন্তু এই পয়েন্টটা বলা হচ্ছে কি এক কথায় শীর্ষ বলা হচ্ছে। আর ঘরের ক্ষেত্রে এই ঘরটাতে যদি চিন্তা করি আমরা, এই ঘরের যে এই যে এই তলটা, ওই তলটা, আর হচ্ছে কি বলতে কি উপরের তলটা, মানে 3টা তল, মানে যে জায়গায় যুক্ত হচ্ছে সেই পয়েন্টটা, সেই পয়েন্টটাকে এক কথায় এই জায়গায়, এই যে এই পয়েন্টটা, জায়গায় দিক থেকে আমি যদি চিন্তা করি, এটা যদি চিন্তা করি, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে কি প্রস্থ। এই তিনজনে কোন জায়গায় মিলিত হচ্ছে, এই পয়েন্টে মিলিত হচ্ছে, এটা কি বলা হচ্ছে শীর্ষ বলা হচ্ছে। এদিকে তাহলে এদিকে একটা শীর্ষ হচ্ছে, এই পাশে একটা শীর্ষ হচ্ছে, এই পাশে একটা শীর্ষ হচ্ছে, এদিকে এখানে একটা শীর্ষ হচ্ছে, এখানে একটা শীর্ষ হচ্ছে, এখানে একটা, এখানে কটা পাচ্ছে টোটাল আমরা 8টা শীর্ষ পাবো। তাহলে আয়তঘনকের কটা শীর্ষ থাকবে, 8টা শীর্ষ থাকবে। তারপর হচ্ছে ধার। ধার হচ্ছে কোন জিনিসটা বলা আছে, আমরা যেমনি সাধারণভাবে ধার মানে আমরা কি পাঁচগুলো, যেমন ধার বলে চাকুর ধার বলে কিনা, ওরকম ধার মানে যেটা তেচ্ছ জায়গা, যে জায়গাটা তেচ্ছ, তো এখানেও বোঝা যায়, এখানেও বোঝা যায়। এখানে বইটাতে মনে সুবিধা হবে। তো এটা দেখ সাইড গুলো এক কথায়, তাহলে কটা আছে দেখ, এই একটা, ভালো করে বুঝবি, এই দুটা, এই যে এখান থেকে আসলে দুইটা, এই হচ্ছে 3টা, এই হচ্ছে কি 4টা গেল, এই পাশেরটা গেল, এবার এই পাশে চলে 4টা গেল, তাহলে এটা হচ্ছে 5টা, এই পাশেরটা 6টা, এটা 7টা, এটা তো নিয়ে নিচে ওদিকে, নিচে না ওদিকে ডাবল করছে নিচে না, 7টা হলো। তারপর এদিকে চলে আসে, এটা হচ্ছে কত 8টা, এটা হচ্ছে 9টা, এই পাশে 10টা হলো, এটা তো ওইদিকে নিয়ে নিচ্ছি। তাহলে এদিকে চলে আয়, এটা কিন্তু নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, 10টা হয়েছে, এটা হচ্ছে 11টা, আর এটা হচ্ছে কি 12টা। টোটাল কটা তল থাকবে, 12টা তল থাকবে। আয়তঘনকের কটা তল থাকে, 12টা তল থাকে। কি বুঝা যাচ্ছে বিষয়টা? আর তারপর হচ্ছে কর্ণ। কর্ণ জিনিসটা হচ্ছে কি, এখানে যে ছবিটা আমি আঁক করি, যে এর মাথা, এর এখান থেকে যদি এখানে টানি, ঠিক আছে, আবার এর এখান থেকে যদি আমি এখানে টানি, মানে এখানে তো বোঝা কষ্টকর বিষয়, আর এর এখান থেকে যে ওই পাশে এটা, আর এর এখান থেকে এই পাশে এটা, এগুলো হচ্ছে কি বলতে কি কর্ণ। আর যদি ভালো করে ঘরটা যদি চিন্তা করিস, ঘরটা দেখ, এই যে এই পাশে নিচের অংশ আছে, এই নিচ থেকে একদম উপরে ওখানে চলে গেল, এটা একটা। আবার ওখানকার নিচের যে পাটটা আছে নিচের দিকে, সেখান থেকে এইখানকার উপরে চলে আসলো, তাহলে এক পাশেই আমাদের কটা হচ্ছে 2টা, তাহলে এই পাশেও কটা হবে, এই নিচ থেকে চলে গেল উপরে একটা, আর ওই নিচ থেকে এখানে চলে গেল, টোটাল কটা পাচ্ছি 4টা। কর্ণটা মনে রাখবো কি করে, যেন আমরা তোর গিয়ে আয়তক্ষেত্রের কর্ণ দেখি, আয়তক্ষেত্রে এরকম থাকে কিনা,
কর্ণ কোণ লেভারটা নেই না কোণাকুণ, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কিনা বিষয়টা থাকে। কিন্তু আয়তঘনকের ক্ষেত্রে তুই এমন করে অনেকে ভাবতে আমি তো নিচে নিচে টানতে পারি, নিচে নিচে নিয়ে যেতে পারি, নিচে নিচে হবে না, এমন করে নিয়ে যাব যেন সেটাতে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা তিনজনে থাকে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে? তিনজনে থাকবে। সেটা হচ্ছে কি বলতে কি আয়তঘন। বুঝলেন বিষয়টা? আচ্ছা, তারপর আমরা করবো হচ্ছে এখানে আমরা সূত্রগুলো করবো, যেগুলো সূত্র আছে সেই সূত্র প্রথম কি আছে? আয়তঘনকের আয়তন। আয়তনের আয়তন কি? কোন একটা ঘন বস্তুর মধ্যে যতটা জায়গা ধরবে সেটা হচ্ছে ওর কি আয়তন। যেন এই ঘরটাতে আছে, ঘরটা যদি চিন্তা, এই ঘরটা যদি মাটি দিয়ে ভরে দিই বা জল দিয়ে ভরে দিই, যতটা মাটি যতটা জল এর মধ্যে থাকবে সেটা হচ্ছে ওর কি আয়তন। তাহলে মাটিটা যখন ভরবে এই ঘরটার মধ্যে, তখন কার কার মধ্যে থাকবে? দৈর্ঘ্যের মধ্যে থাকবে, প্রস্থের মধ্যে থাকবে, উচ্চতার মধ্যে, তিনজনের মধ্যে কিন্তু থাকবে, সেটা হচ্ছে কি আয়তন। আরো ভালো করে যদি বিষয়টা বলি, যারা অনেকে বাড়িতে বাড়ির কাজ করে না, বাড়ির কাজ করছে বড় লরিতে করে পাথর বালি এগুলো জিনিস নিয়ে আসে না, তো সেখানে বলা হয় যে এত সেফটি পাথর নিয়ে আসা হলো, এত কিছু নিয়ে আসো, বলা হয় কিনা? সাধারণত আমাদের অত কিছু বুঝে না, যারা মনে করি ব্যবসার সঙ্গে যুক্ত আছে ওরা এই জিনিসটা ভালো বুঝে আর কি। তো কি হয় বলতে, মনে হয় একটা কোনো লরিতে করে মনে হয় পাথর নিয়ে আসলো, তো লরিটা দৈর্ঘ্য যতটা আছে থাকবেই, প্রস্থ যতটা আছে ততটাই। দেখা গেলো লরিটাতে মনে করে যে একটা লরি, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, মনে করো উঁচু, মনে করো যে এরকম লরিটা একটা আছে, এটা একটা চিন্তা কর যেমন এতটা উঁচু আছে, এতটা উচ্চতা আছে, ঠিক আছে? দৈর্ঘ্যটা মাপলো, প্রস্থটা মাপলো আর উচ্চতা মাপলো, তিনটা গুণ করে দিল, কতটা আছে? পাথর আয়তনটা বের করে। কি বিষয় বুঝতে পারলে? দেখ লরিটার দৈর্ঘ্য যেটা আছে ওটা আছে, প্রস্থ যেটা আছে আছে, মনে করো যে এইটাই মনে করো উচ্চতা এখন তো এতটাও আছে, এতটা কি আছে? পাথর আছে, ঠিক আছে? এবার কি করা হলো, যখন পাথরটা সব নামানো হলো, তারপরে দৈর্ঘ্যটা মেপে নিল ফিতা দিয়ে, প্রস্থটা ফিতা দিয়ে মাপলো, আর এখান থেকে উচ্চতা ফিতা দিয়ে মাপলো, তিনটা গুণ করে দিল, কতটা পাথর ছিল, কত সেফটি পাথর ছিল, সেটা আয়তন বেড়ে গেল। বুঝার বিষয়টা কতটা ছিল আর কি, সেটাই তোর কতটা মানে পাথরটার কতটা জায়গা নিয়েছে সেটাই তোর আয়তন, সেটাতে তো হিসেবে দাম হবে, কম থাকলে কম হবে, বেশি থাকলে বেশি হবে। সেটা হচ্ছে কি আয়তন, কি দৈর্ঘ্য দেওয়া হয়েছে, প্রস্থ দেওয়া হয়েছে, আর কি দেওয়া হয়েছে? উচ্চতা। এবার ঘন কেন হয়ে গেল? যদি তিনটা জিনিস, তিনটা মানে কিউব, কিউব মানে কি ঘন, ওই জন্য কি দেওয়া হয়েছে এখানে আমাদের? ঘন দেওয়া আছে। এবার কর্ণ চলে আসে, আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণ মানে কি? একটু বললাম কর্ণটা থেকে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। আমরা যখন আয়তক্ষেত্রের কর্ণ করছিলাম, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি ছিল রে? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ছিল কি রে? এই যেটা কর্ণ কি করে হয়, ভালো করে বুঝিস, এটা বলে দিই। এই যে কর্ণটা, এটাই কর্ণ। তো কি করে, এটা যদি বন্ধ করে মিশাই দিই তাহলে কি থাকছে? এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ কালটা কি হয়? √ কি হচ্ছে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কি এটা হচ্ছে কি উচ্চতা, উচ্চতা স্কয়ার প্লাস হচ্ছে কি এটা মানে উচ্চতা মানে প্রস্থ, প্রস্থ স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার, হয় কি না? তো ঠিক ওরকম জিনিস ঘনকের ক্ষেত্রে কি হবে? তিনটাই থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থতা থাকবে এবং কি থাকবে? উচ্চতা থাকবে। ওই জন্য দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস কি হচ্ছে? উচ্চতা স্কয়ার, তিনটা জিনিস মধ্যে থাকছে। এখানে একক দেওয়া আছে মানে এটাকে দূরত্ব বোঝায় কিনা, ওই জন্য এটাকে বলা হয়েছে আয়তন, মানে দৈর্ঘ্য বলতে ওই জন্য একক দেওয়া হয়েছে। তা আয়তঘনকের ক্ষেত্রফল আমি কিন্তু দুইটা লিখছি, তোরা দুইটা লিখছিস তো ঠিক আছে, দুইটা লেখাটাই বেশি ভালো। আমি যদি বলি আয়তঘনকের ক্ষেত্রফল তাহলে কিন্তু এটাই বলিস, এটা কোনো দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি, আর অন্য কোনো বিষয় না। আচ্ছা, বিষয়টা বুঝে নিস। এবার আয়তঘনকের যখন আয়তন মানে ক্ষেত্রফল বের করবো, প্রথম আগে চিন্তা কর নিচেরটা, মেঝেটা চিন্তা কর। মেঝেটাতে এটা মেঝেটা মানে একটা আয়তক্ষেত্র না? এটা মেঝেটা একটা আয়তক্ষেত্র না? মেঝের এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমি মেঝেরটা যদি ক্ষেত্রফল বের করি, এটা হচ্ছে কি দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি প্রস্থ, তাহলে কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। মেঝেরটা ক্ষেত্রফল, দেখ নিচেরটা যা ক্ষেত্রফল হবে, উপরে তো ছাদ যদি থাকে, নিচে আর উপরে কি এক হবে কিনা? তাহলে এই জিনিসটা কয়বার পাবো আমরা? ক্লাস 8 এ করছিলাম, এটা ছিল প্রথম পার্টেই ছিল, ঠিক আছে? তাহলে এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ কয়বার পাচ্ছি আমরা? দুইবার। ওই জন্য লেখা আছে 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। গেল। এবার এই দেওয়ালটা চিন্তা কর, এই দেওয়ালটার ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? প্রস্থ, আর এটা হচ্ছে কি উচ্চতা। তাহলে হচ্ছে কি এটার ক্ষেত্রফল কি হবে? প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে এই দেওয়ালটার যা ক্ষেত্রফল হবে, ওই পাশে ঘরের ওই পাশের দেওয়ালটার ক্ষেত্রফল কি একই হবে? তাহলে প্রস্থ ইনটু উচ্চতা আমরা কয়বার পাচ্ছি? দুইবার পাচ্ছি। সেজন্য এখানে লেখা আছে 2 ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দুই জন লেখা হয়েছে কি দুইবার। তারপর হচ্ছে কি এই দেওয়ালটা হচ্ছে এই পাশের দেওয়ালটা, এই নিচের অংশটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা অংশ হচ্ছে কি উচ্চতা। তাহলে কি হচ্ছে? দৈর্ঘ্য ইনটু উচ্চতা। তাহলে এই পাশের দেওয়ালটা যা ক্ষেত্রফল, এই পাশের দেওয়ালটার ক্ষেত্রফল, তাহলে এটা কয়বার পাচ্ছি আমরা? দুইবার পাচ্ছি। সেজন্য এখানে 2 দেওয়া আছে। দেখ সব জায়গায় এখানে 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এখানে 2 ইনটু হচ্ছে দৈর্ঘ্য ইনটু উচ্চতা, এখানে 2 ইনটু হচ্ছে প্রস্থ ইনটু উচ্চতা, পাশে কি হচ্ছে? বর্গাকার লেখা আছে। তাহলে এই 2 2 2 2 কি করলাম? আমি কমন নিলাম। তাহলে কি পড়ে থাকবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর এখানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু উচ্চতা, এখানে হচ্ছে প্রস্থ ইনটু উচ্চতা পড়ে।
কি বুঝা গেছে? এইবার যখন মান থাকবে না, দেখ সবাই সব জিনিসটা দুইবার দেখ, দৈর্ঘ্য দেখ দুইবার, প্রস্থ দেখ দুইবার, উচ্চতা দেখ দুইবার, সবাই কিন্তু দুইবার করে থাকবে। চল পরে তো অঙ্ক করতে মানে কোশ্চেন করতে করতে আমাদের বিষয়টা হয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের হচ্ছে কি আয়ত ঘনক। এবার আমরা জানবো হচ্ছে ঘনক সম্পর্কে। আয়ত ঘনক আর ঘনকের মধ্যে ডিফারেন্স কি কি বললাম, যে আয়ত ঘনকের ক্ষেত্রে কি বলতে বিপরীত তলগুলো সমান হবে। আয়ত ঘনককে বলবো সমকোণী চৌপল বলা হয়। সমকোণী চৌপল মানে কিন্তু হচ্ছে আয়ত ঘনক, তার কি বিপরীত তলগুলো সমান হবে, মানে এটা তলের সঙ্গে এটা তল সমান, এটা তলের সঙ্গে ওইটা তল সমান, নিচেরটার সঙ্গে উপরের সমান। কিন্তু ঘনকের ক্ষেত্রে কি হবে বলতে কি যতগুলা তল থাকবে প্রত্যেকটা কি হবে সমান হবে। ঘনক কোন জিনিসটা, ওই যে লুডোর ছক্কা জানিস কিনা, এখন তো তোরা লুডো কেউ খেলিস না, আমাদের সময় আমরা খেলতাম। কেন লুডোর ছক্কা কিরকম রে, তোরা তো মোবাইলে খেলিস বুঝি নাকি, এরকম বেশ করে একটা কি বলতে একটা গোল চৌকের মতো থাকবে, কোনটা থাকবে ওখানে বেশ করে 1 2 3 4 5 6 উঠে যাবে, এই খটখট করে ছাড়তে হয়। দেখবি চারদিকে মানে চারদিকে না 6 দিকে কি হয় সমান কিউব। হ্যাঁ হ্যাঁ হবে তো, কিউব এখন ভালো জানিস মিলামিলি করে কিনা, লাল সাদা আছে কিনা কালার গুলো থাকে না, সেই কালার গুলো যে মিলায় যারা পারে এক্সপার্ট তারা ভালো করে করতে, সেটা বলা হচ্ছে কি ঘনক। ঘনক মানে কিন্তু কিউব, ঘনক মানে কিন্তু কিউব, ওইটা কিন্তু বাংলায় ঘনক বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা হচ্ছে কি ঘনক যে আছে, তাহলে ঘনকের ক্ষেত্রে ঘনকের আয়তন ও ঘনকের মধ্যে ডিফারেন্স কি, ঘনকের যতগুলা তল থাকবে সবগুলা তল কি হবে সমান। তাহলে আমি এখানে আয়ত ঘনকের জায়গায় আমরা কি করছি কি এখানে ঘনক, মানে এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা করব ঘনক। ঘনক তাহলে এখানে ছবিটা বানাই। ঘনক মানে কিন্তু বর্গক্ষেত্র, বুঝলি তো রে? ঘনক মানে কিন্তু বর্গক্ষেত্র, মানে যেরকম বর্গক্ষেত্র আছে ওরকমই ঘনক, অনেকগুলো মানে 6টা বর্গক্ষেত্র যুক্ত করলে মনে কর ঘনক হয়ে গেল। দেখ ছবিটা বানাতে পারবি তো রে? এই যে দিলাম একটা বর্গক্ষেত্রের মতো বানাবি, হয়েছে মোটামুটি বর্গক্ষেত্রের মতো হয়েছে। এবার দেখি অনেকে ছবিটা আঁক করতে প্রবলেম হয়। এবার তুই এখান থেকে যতটা গ্যাপ নিবি এখান থেকে অতটাই গ্যাপ নিবি, সাপোজ এখান থেকে এতটা নিব, তাহলে ওই হিসেবে এখান থেকে এতটাই নেব নিলাম। আর এদিকে যে নিচে নামাবো এখান থেকে যতটা কম নিচ্ছি এখান থেকে অতটাই বেশি নেব, বুঝতে পারলে না? তাহলে একটু দেখতে ভালো লাগবে। আর এদিকে যতটা কম নিচ্ছি এদিকে অতটাই বেশি নেব। একটা আইডিয়া আর কিছু, তোরা চোখ ভালো, তোরা ভালো পারবি, হলো আর কি মোটামুটি। হ্যাঁ, তারপরে কি করব, এটা এখান থেকে টানবো, এটা এখানে টানবো, আর এটা এখানে টানবো, বুঝা গেছে? তাহলে এটা হয়ে গেল কি ঘনক, মোটামুটি হয়ে গেল। জানিস 3D ফিগার আর্ট করতে অসুবিধা হয়। আচ্ছা দেখ, তাহলে আয়ত ঘনকের ক্ষেত্রে কি হয় ঘনক, তাহলে বলতো ঘনকের কটা তল হবে, বৈশিষ্ট্য লিখবো 6টা। কটা তল হবে রে? 6টা হবে। কটা হবে? 6টা। তাহলে এখানে আয়ত ঘনকের জায়গায় শুধু কি লিখবো ঘনক। ঘনকের কটা তল? 6টা। আচ্ছা, ঘনক ঘনকের হচ্ছে কটা তল, হচ্ছে 6টা তল। তো কি লিখবো, ঘনকের কটা তল আছে? 6টি তল আছে। আর তারপর তো ঘনকের এই যে বিপরীত তলগুলো আছে, বিপরীত তল লেখার ব্যাপার আছে কি, ঘনকের প্রত্যেকটা তল কি হবে সমান হবে। তাহলে এখানে আয়ত ঘনকের জায়গায় কি লিখবো ঘনকের বিপরীত তল না, প্রত্যেকটি তল কি লিখবো, প্রত্যেকটি তল কি হয় একই হয়, একই হয় বা সমান দিতে পারিস। আমরা যদি এখানে লেখা আছে জন্য একই তল লিখলাম, ঠিক আছে, একই হয়। তারপর হচ্ছে ঘনকের যদি আয়ত ঘনকের 8টা শীর্ষ হয়, ঘনকের কি বেশি হবে না কম হবে না কি হবে? 8টাই হবে। বাকি তো সব জিনিস একই, শুধু চেঞ্জ কোথায়, বিপরীত তলের ক্ষেত্রে ওর সমান, আয়ত ঘনকের আর ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা তল সমান হয়। তাহলে আয়ত ঘনকের যদি 12টা তল 12টা শীর্ষ হয়, 8টা শীর্ষ হয়, তাহলে ঘনকের কটা শীর্ষ হচ্ছে 8টা। এবার আয়ত ঘনকের যদি 12টা ধার হয়, ঘনকের কটা ধার হবে? 12টাই ধার হবে। এবার আয়ত ঘনকের যদি 4টা কর্ণ হয়, ঘনকের কটা কর্ণ হবে? 4টাই কর্ণ হবে, ঠিক আছে? সেম জিনিস। এবার এইখানে বুঝবি ক্ষেত্রফলটা বুঝবি। আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, ঘনক আয়ত ঘনক, এই ঘনক, এই ঘনক। আচ্ছা বুঝিস ঘনকের আয়তন, ঘনকের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়? সবই তো কি দৈর্ঘ্য মানে বাহু, মানে দৈর্ঘ্যটাও বাহু, প্রস্থটাও বাহু, উচ্চতাও বাহু। তো একই জিনিস এখানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এগুলো কিন্তু হবে না। কি হবে? কি হবে রে? বাহু গুণ বাহু গুণ বাহু। কি লিখবো? বাহু গুণ বাহু গুণ বাহু, পাশে ঘন একক। এবার কারো যদি অসুবিধা পাশে লিখে দেবো, এটা কি এত কিছু না লেখে, এত কিছু তো দেখাবো না, ডাইরেক্ট কিন্তু বাহু কিউব। কি লিখবো? বাহু কিউব পাশে ঘন একক। কি বুঝা গেছে বিষয়টা? মানে মাথায় রাখবো আমরা, আয়ত ঘনকটা মাথায় রাখবো, ওইটা থাকলে আমরা কিন্তু ঘনকটা করতে পারবো। একই জিনিস, শুধু তিনটাই কি হবে একই হবে। তাহলে ঘনকের কর্ণ,
এদিকে ভালো করে বুঝিস এই জায়গাটা। আমি এটা আয়তঘনক কেন করছি এটা দেখে দেখে করবো, তাহলে বিষয়টা তোদের ক্লিয়ার হবে। ঘনকের কর্ণ আর আয়তঘনকের কর্ণ একই জিনিসটা। এখানে কি দৈর্ঘ্য স্কয়ার, এখানে প্রস্থ স্কয়ার, এখানে উচ্চতা স্কয়ার আছে, তো এর কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়? কি হয়? বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার। আমি ডিটেইলসে লিখছি, তোদের কিন্তু লেখার দরকার নেই, বুঝার জন্য লিখতে পারিস। আমি ডিটেইলসে করব, তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় কি লিখবো? বাহু, বাহু স্কয়ার। প্রস্থের জায়গায় কি লিখবো? বাহু স্কয়ার। উচ্চতার জায়গায় কি লিখবো? বাহু স্কয়ার। কি বুঝা গেছে? তাহলে বাহু স্কয়ার কয়বার পাচ্ছি আমরা? 3 বার। তাহলে কি লিখবো? 3 ইনটু বাহু স্কয়ার। কি হবে? বুঝা গেছে? পাশে কি দেব? একক। তাহলে এখান থেকে একটা কমন হয় না, কি কমন হয় বল দেখি? দেখ এই রুট যে আছে, রুটটার জন্য এই বাহুর স্কয়ারটা চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে? শুধু √3 এর উপর স্কয়ারটা, রুট মানে 3 এর উপর রুটটা পড়ে থাকবে। তাহলে আমরা কি লিখব এখানে? √3 ইনটু বাহু। পাশে কি লিখবো? একক। নিচে দিলাম এককটা। কি বুঝা যাচ্ছে না রে? তো এইগুলো আছে ডিটেইলস, এগুলো তোদের কিছু করার দরকার নেই, করলে করতে পারে, শুধু এইটুকু বললেই হবে, এইটুকু মনে রাখবি। আমি এটা দেখালাম কি করে হলো। এই যে আমরা করছিলাম না, স্কয়ার আছে, স্কয়ারের রুটটা চলে গেল, স্কয়ার মানে ডবল একই থাকবে না, ক্লাস নিলে বলছিল না, সেই সময় চলে গেল। শুধু এর তো যদি 3 এর স্কয়ার থাকতো তাহলে এর রুট চলে যেত, তাহলে এটা থাকলো। বুঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, তারপর এবার চলে আসি আমরা ক্ষেত্রফলে চলে আসি। একটা বিষয় আছে না, এটা লাগবে না। ঘনকের ক্ষেত্রফল। ঘনকের কটা তল রে? কটা তল? 6টা তল। প্রত্যেকটা তল কিন্তু এক একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার কয়বার পাবো? কয়বার পাবো? 6 বার। দেখ এটা একটা, উপরেটা দুইটা, মানে এটার জন্য নিচের জন্য বাহু স্কয়ার, উপরের জন্য বাহু স্কয়ার দুইবার, এই পাশের জন্য বাহু স্কয়ার, এই পাশের বাহু স্কয়ার কয়বার হলো? দুইবার, দুইবার 4 বার। এই পাশের জন্য বাহু স্কয়ার, ওই পাশের জন্য বাহু স্কয়ার 6 বার। তাহলে 6 ইনটু বাহু স্কয়ার। কি বুঝাইলো বিষয়টা? আমি ডিটেইলস করছি না, হ্যাঁ, কারণ একটা ঘনক, ঘনকের প্রত্যেকটা বাহু হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে ঘনকের কি হবে? কয়বার পাচ্ছি আমরা? তাহলে কি হবে? 6 ইনটু, এখানে লিখি 6 ইনটু বাহু স্কয়ার, পাশে বর্গ একক, পাশে বর্গ একক। কি বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার তোদের যদি কোশ্চেনে কোনো কোশ্চেন থাকে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাহলে কত হবে? ওটা লিখে দিই। 4 নাম্বার দিচ্ছি, ঘনকের একটি তলের ক্ষেত্রফল। ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলতো কি হবে? কি বলতে পারবি? কেন 4 হবে? ঘনকের তল হচ্ছে 6টা, প্রত্যেকটা তল হচ্ছে একটা হচ্ছে বর্গক্ষেত্র, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে একটা বল বললে কি হবে? একটা তল যদি বলে তাহলে কি হবে? বাহু স্কয়ার। কি বুঝা যাচ্ছে বিষয়টা? ওই জন্য লিখে দিলাম, থাকে তো কোশ্চেনে, ওই জন্য লিখে দিলাম। ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার, পাশে বর্গ একক। এবার যদি এখান থেকে একটা কোশ্চেন বলে আরেকটা লিখে দিই, ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে কত হবে? কি বলতে হবে? ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, 4 দেওয়াল 4 5টা, তার মানে 4টা তল হচ্ছে। তাহলে একটা তলে যদি বাহু স্কয়ার, 4টা তল 4 ইনটু বাহু স্কয়ার, তাহলে সেটা লিখে দিই। ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি দেব? 4 ইনটু বাহু স্কয়ার, পাশে বর্গ একক। বুঝা গেছে? আর একটা জিনিস, যদি ঘনকের ক্ষেত্রে একটু বেশি হয়, আচ্ছা এখানে তো যদি বলা হয় ঘনকের 12টি ধারের সমষ্টি কি হবে? ওর দেখ, ঘনকের প্রত্যেকটা তল যেরকম সমান, প্রত্যেকটা ধারও কিন্তু সমান, ঠিক আছে? ওর কর্ণগুলো কিন্তু সমান হবে। তাহলে বুঝতে বললাম ঘনকের 12টা ধারের সমষ্টি কি করে বের করব? যেটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটাই ওর ধারের দৈর্ঘ্য। তাহলে যতগুলো আর বাহু থাকবে, মানে বাহুর দৈর্ঘ্য সাপোজ ধর বললো 5 সেমি, তাহলে ওর 12টা ধারের সমষ্টি কি হবে? তাহলে 12 বার 5 সেমি করতে হবে, মানে 12 ইনটু বাহু করলে হয়ে যাবে, হবে না? তুই এরকম লিখে 5 5 5 5 এরকম লিখতে থাকবি, কি লিখবো না তো? তাহলে 12 ইনটু বাহু লিখে দেবো, তাহলে হয়ে যাবে 12 ইনটু 5 যেটা আছে। তাহলে আমি কি লিখবো? ঘনকের ধারগুলির সমষ্টি, ধারগুলির সমষ্টি। তাহলে কি 12 ইনটু বাহু
পাশে হচ্ছে একক, 12 ইন্টু বাহু পাশে একক। কি বুঝা গেছে বিষয়টা? তাহলে আমাদের আয়ত ঘনকের আমরা বৈশিষ্ট্য জানলাম, আয়ত ঘনকের কি জানলাম, সঙ্গে ঘনকের কি জানলাম, আয়ত ঘনকের সূত্র জানলাম, ঘনকের বৈশিষ্ট্য জানলাম, আর আয়ত ঘনকের কি সূত্র জানলাম। এবার আমাদের কিছু, আমরা তো ক্লাস 10 এর প্রথম এই অধ্যায়টা পরিমিতির অধ্যায় করছি, পরিমিতির অধ্যায়ে যেটা বেসিক জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের ইউনিটটা চেঞ্জ, মিলি সেন্টি ডেসি, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো ক্লিয়ার জানতে লাগবে। অনেকে ভালো করে জানিস, অনেকে কিন্তু ভালো করে জানিস না। তো আমার কর্তব্য বুঝাই দেওয়া, আমি এটা তোদের পরিমিতির প্রথম অধ্যায় এখানে ভালো করে বিষয়টা বুঝাই দেওয়া, নেক্সট টাইম কিন্তু আর এটা করবো না, ঠিক আছে? পরে আবার বলিস না যেটা কি করে হবে। তাহলে আমি মিলি সেন্টি সেটা বেশ করে সুন্দর করে লিখে দিচ্ছি, যে আমি দুভাবে লিখে দিব, অনেকে মিলি সেন্টি করে জানে, অনেকে কিলো হেক্টো করে জানে। যে যেটা জানিস, যে যেটা ভালো লাগে সে সেটা বলবি, বুঝতে পারলি কিনা? সাধারণত মিলি সেন্টি দ্বারা তোরা পড়িস নাই, তোরা বেশিরভাগ কিলো হেক্টোই পড়ছিস, কিন্তু আমরা যখন অঙ্ক মানে কোশ্চেন গুলো যখন করবো তখন কিন্তু মিলি সেন্টি এইটাই বেশি কাজে লাগবে, ওই হেক্টো আর ডেকা ওগুলো কিন্তু কাজে লাগবে না। আচ্ছা, আমি তো করাইছিলাম, যারা আমার কাছে পড়ছিস প্রথম থেকে তারা তো জানিসই, যারা পরে বলছিস তাদের জন্য বলছি। তো সেই জিনিসটা যারা জানিস তো লিখে নে, হ্যাঁ রিপিট করে নে কি আছে, আর যারা জানিস না তারা আমার সঙ্গে সঙ্গে লিখবি। এটা হয়ে গেলে, এটা আমাদের সূত্র নিয়ম হয়ে গেল কমপ্লিট। এবার পরিমিতির কোশ্চেন করার জন্য আমাদের এক্সট্রা কিছু করতে হবে, সেটা হচ্ছে মিলি সেন্টি এগুলা। হ্যাঁ, তো আমি দুইভাবে লিখে দিচ্ছি, যার যেটা ইচ্ছা সে সেইভাবে করবি। তো প্রথমে লিখছি মিলি, এই পাশে সেন্টি, সেন্টি মানে কিন্তু সেন্টি, মানে সেন্টিমিটার যেটা দিতে হবে। তারপর হচ্ছে ডেসি, এখানে হচ্ছে মিটার, লিটার, তারপর হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে ডেকা, তারপর হচ্ছে হেক্টো, তারপর হচ্ছে কিলো, ঠিক আছে? এটা গেল, এটা আমি যেভাবে করাই। এবার তোরা যেটা জানিস সেটা হচ্ছে কিলো, হেক্টো, ডেকা, হ্যাঁ, আর এটা মি, আচ্ছা মিলি লিখে দিই, মিটার, মিটার, লিটার, গ্রাম, এখানে হচ্ছে ডেসি, সেন্টি, মিলি। এই হচ্ছে হিসাব, দুটাই, যে কোনো একটা ঢুকবি, বুঝলি তো? দুটা ঢোকার কোনো দরকার নেই, যারা মনে আছে যে যেটা মনে করছিস, নতুন করে আমি কোনো কিছু চাপাচ্ছি না। বল। আচ্ছা কিলো, ঠিক আছে, তাহলে বলবি, ছাড়া বললে অবশ্যই বলবি। হ্যাঁ, তারপরে দেখ বিষয়টা বুঝে নিস, যে যেটা মনে কর মুখস্থ করে রাখছিস সে সেটাই করিস। কেউ যদি মুখস্থ না করে থাকিস তারা মুখস্থ না করলে এটা করিস, এটাই সবথেকে সুবিধা। আর এটাতে কিন্তু আমাদের হেক্টো আর কিলো ডেকা এগুলো কিন্তু কাজে লাগবে না, আমাদের এগুলাই মিলি সেন্টি ডেসি এগুলাই কাজে লাগবে। এই দুজন কিন্তু আমাদের, আমরা যখন বড় ক্লাস উঠে যাই কিনা তখন এগুলো কাজে লাগবে, এগুলাই কাজে লাগবে। সবাই আমরা কি জানি বলতে কি, এই যে গ্যাপ গুলো আছে প্রত্যেকটা গ্যাপ 10 করে ধরা হয়, এটা তো সবাই জানি কিনা রে? প্রত্যেকটা গ্যাপ 10 10 করে ধরলাম, এটা তো লিখি, দুটা দিয়ে লিখছি, একসঙ্গে লিখছি, যার যেটা জানিস সে সেভাবে করে নিবি, ঠিক আছে? এবার দেখ এটা বলে দিই কি করে হয়। এখানে মিলি মিটার লিখলাম, লিটার লিখলাম, গ্রাম লিখলাম। যদি লিটারে থাকে তাহলে মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার। যদি মিটারে থাকে তাহলে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, এগুলো দিতে হবে না তখন, কি ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার। যদি গ্রামে থাকে তাহলে মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। তো এটা অত কিছু না লিখে বারবার লিখতে, এটাকে লিখতে গেলে 3 বার লিখতে হবে, এই জিনিসটা 3 বার লিখতে হয়। আমি 3 বার লাগে, একবারে লিখছি, বিষয়টা বুঝে নিছি, ঠিক আছে? বুঝা? এবার এই জায়গায় প্রবলেম হয় যে কোন ক্ষেত্রে আমি গুণ করব আর কোন ক্ষেত্রে ভাগ করব, ঠিক না? তো আমি যেটা টেকনিক তোদের বলছিলাম, আমরা যেটা সচরাচর জানি 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। কি 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম। এই একটা উদাহরণ শুধু মনে রাখবি, একটা উদাহরণ মনে রাখলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মানে কখন আমরা গুণ করব, কখন করব ভাগ। আচ্ছা বুঝে নে বিষয়টা। দেখ 1 কিগ্রা আর 1000 গ্রাম এক জিনিসটা আলাদা জিনিস, পরিমাণের দিক থেকে একই না আলাদা? পরিমাণের দিক থেকে আমি যদি দোকানদার একটা জিনিস কিছু কিনতে গেলাম, দোকানদার বলে আমাকে 1 কেজি চাল দেন,
যতটা দিলে আমি যদি বলি না আমাকে 1000 গ্রাম চাল দেন, একই জিনিস। কিন্তু আমাদের গ্রামের দোকানদার একটু বুঝতে একটু অসুবিধা হবে 1000 জিনিসটা, হ্যাঁ আমরা 1 কেজি বলি, হয় কি না? আমরা যদি মনে করেন দোকানে হাফ কেজি নিতে যাই, বলে হাফ কেজি 50 গ্রাম ওরকম আমরা বলি না, তাও কিন্তু দোকানদার বুঝে। সাধারণত আমরা 1 কেজি বলতে গেলে 1 কেজি বলে 1000 গ্রাম কিন্তু বলি না। কিন্তু আমরা তো বিষয়টা জানি যে 1 কেজি মানে হচ্ছে কি 1000। যদি হাফ কেজি যদি নেই, তাহলে হাফ কেজিতে লেখা থাকে কি দেখবি 500 গ্রাম। হাফ কেজি লেখা থাকে না, কিন্তু 500 গ্রাম লেখা থাকে, জানিস না? নাই। আর বর্তমান দিনে আমরা যত জেনারেশনটা চেঞ্জ হবে, মানে তোদের জেনারেশন মোটামুটি জানিস, মানে তোদের পরের জেনারেশনটা কিন্তু আর এইগুলো জিনিস আর জানতেই পারবে না। ওদের ভাষায় এমনি মনে রাখতে, মুখস্থ রাখতে হবে। কেন বল দেখি? আগেকার দিনে আমাদের সময় কি হতো, দাড়িপাল্লা দিয়ে মাপামাপি হতো, দোকানের জিনিস কিন্তু দাড়িপাল্লা দিয়ে হতো। এখন দেখবি ডিজিটাল কাটা, কম্পিউটার কাটা হয়ে গেছে না? তুই কতটা জিনিস উঠালো, বাস উঠে গেল, বাস শেষ। তাহলে একটা যে বাচ্চাকে যে বলে যে কেজি বাটখারা এরকম ছিল, ওদের একদম অসুবিধা হয়, সব জায়গায় ডিজিটাল হয়ে যাচ্ছে, না? তো এই বিষয়টা আর কি। আচ্ছা, মেন প্রসঙ্গে আসি। তো 1 কিগ্রা ইকুয়াল টু 1000 গ্রাম, দুটার পরিমাণের দিক থেকে কিন্তু দুটা একই জিনিস, কিন্তু 1 কেজি যে আছে সংখ্যাটা থেকে 1, আর এখানে কি আছে 1000। সংখ্যা মানের দিক থেকে দেখতে গেলে গ্রামটা হচ্ছে বড় আর কিলোটা হচ্ছে কি ছোট। আমরা যখন বড়র দিকে বের করবো, মানে গ্রামের দিকে বের করব, তখন অবশ্যই গুণ করে বের করতে হবে। আর যখন আমরা ছোটর দিকে বের করবো, তখন কি করে বের করতে হবে? ভাগ করে বের করতে হবে। তো মাথায় রাখবে একটা জিনিস, যখন আমরা কিলোর দিকে যাব, তখন ভাগ করতে হবে। কি লিখবো? কিলোর দিকে যদি যায়, হ্যাঁ আমি লিখে দিচ্ছি নিয়ম, এই যে একটা কিলোর দিকে গেলে ভাগ করতে হবে। যখন আমরা কিলোর দিকে যাব, তখন কি করবো? আমরা ভাগ করব, ঠিক আছে? আর আরেকটা জিনিস, তাহলে কিলোর বিপরীত দিকে গেলে, বিপরীত দিকে গেলে গুণ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবি। হ্যাঁ, কিলোর দিকে গেলে কি করব? ভাগ করতে হবে। আর হচ্ছে কি বলতে কি, কিলোর বিপরীত দিকে গেলে কি করব? গুণ করব। এটা মাথায় রাখবি, মাথার মধ্যে সেট করে। আর এটা অনেক সময় এটাও ভুলে যেতে পারিস, তাহলে এই উদাহরণটা মনে রাখবি যেন ভুলে না যাস। আমি কিন্তু যখন কোশ্চেনগুলো তখন ধরবো, এই জিনিসগুলো না ক্লিয়ার করতে পারলে কিন্তু হবে না, কোশ্চেন কিন্তু ভুলে যেতে হবে, ঠিক আছে? বিষয়টা বুঝে গেছে। এবার কি বলেছি আমি এখানে মনে রাখবো, সেটাও করতে পারিস। সেটা দেখাচ্ছি, মনে কর এদিক থেকে এদিকে আসছে, কিলোর দিকে আসছে, তিনটা যেদিকে আসছে এদিকে আসছে, কিলোর দিকে আসলে কি করবো? ভাগ, কি দিলাম? ভাগ। আর কিলোর উল্টা দিকে যদি যায়, তাহলে কি করবো? গুণ করবো। ঠিক এখানে এরকম মিলি থেকে মনে করি যে কিলোর দিকে যাচ্ছে, তাহলে কি করবো? ভাগ করব। আর কিলোর থেকে উল্টা দিকে এদিকে আসছে, তাহলে কি করব? গুণ করব। যে যেটা করছিস সে সেইভাবে কিন্তু করবি। তাহলে কি মাথায় রাখবো? কিলোর দিকে গেলে ভাগ, কিলোর উল্টা দিকে গেলে গুণ করব। এবার কি করে করব সেটাও জানতে লাগবে। সাপোজ ধর তোকে থাকলো সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসতে হবে। কোথায় আসবো? সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসবো। তাহলে সেটা তো কিলোর দিকেই যাচ্ছে কিনা? সব কোশ্চেন যে কিলো থাকবে সেটা তো থাকবে না, থাকবে বরাবর সেন্টিমিটার। সেন্টিমিটার থাকলে কোথায়? মিটার। তাহলে সেন্টি থেকে মিটার কোন দিকে আসছে? আমি কিলোর দিকে আসছি। কিলোর দিকে আসছে কিনা? তাহলে আমি যদি কিলোর দিকে আসছি, সেখানে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ, কিলোর দিকে আসলে ভাগ। আর কিলোর উল্টা দিকে গেলে, কেন কিলোর উল্টা দিকে? মনে করো মিটার আছে, ভালো বলছি, মনে করো কি আছে? মিটার আছে। মিটার থেকে আমি চলে যাবো সেন্টিমিটারে চলে আসবো। তাহলে মিটার থেকে সেন্টিমিটার কিলোর উল্টা দিকে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে কি করবো? গুণ। এবার কত কি গুণ করবো সেটা বিষয়টা কি, যে সেন্টি থেকে যদি মিটারে আসি, তাহলে সেন্টি আর মিটার কটা গ্যাপ? এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ। কটা গ্যাপ হচ্ছে? দুটা গ্যাপ। দুটা গ্যাপ মানে দুটা 10, 10 10 মানে 100। তাহলে 100 দিয়ে যদি আমি মিটারে আসি, সেন্টি থেকে মিটারে, তাহলে 100 দিয়ে কি করব? ভাগ করব। 100 দিয়ে কি করতে হবে? ভাগ। আর মনে করতে আমি মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি, মিটার থেকে কোথায় যাচ্ছি? সেন্টিমিটারে যাচ্ছি। নিচ থেকে উপর মানে কিলোর থেকে উল্টা দিকে যাচ্ছে, কিলোর উল্টা। তাহলে কি করব? আমরা গুণ করব। তাহলে এই যে সেন্টি আর মিটার মধ্যে কটা গ্যাপ আছে? দুটা গ্যাপ, মানে 10 10 কত? 100 দিয়ে গুণ করতে হবে। কি বিষয়টা বুঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস, আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। গেছে বিষয়? সঙ্গে এটা লেখা আছে সবার। এবার এক্সট্রা যে জিনিসটা আমাদের জানতে হবে, কোন কোশ্চেনে যদি লিটারে থাকে, লিটার লিকুইডের বিষয় থাকে, যে এতটা জল আছে, এতটা তেল আছে, এতটা অ্যাসিড আছে, এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে, মাথায় রাখবে সেটাতে আমাদের লিটারে যদি থাকে, আমাদের ডেসিমিটার কনভার্ট করতে হবে। 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। এটা হচ্ছে সম্পর্ক। ক্লাস 9 এ বলছিলাম 1 ঘন ডেসিমিটার মানে কি? 1 লিটার। কখন করব? এটা এক্সট্রা করে লেখা রাখে দেই। 1 ঘন ডেসিমিটার
ইকুয়াল টু 1 লিটার। কি বললাম, এটা কিন্তু অবশ্যই কিছু কিছু কোশ্চেনে তো লাগবে কি 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু কি হয় 1 লিটার। এটা আমরা কখন করব, যদি কোনো কোশ্চেনে কি থাকে তরলের বিষয়টা থাকে, সেক্ষেত্রে তরলের বিষয় আছে, একটা পাত্রের আছে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, 10 মিটার দেওয়া আছে মিটার, তাহলে মিটারে কিন্তু সেই কোশ্চেনটা হবে না, সেটা তো কিসে করতে হবে, ডেসিমিটারে করতে হবে। তুই ডাইরেক্ট লিটার করতে পারবি না, তুই ডেসিমিটার করবি, তারপর ওর আয়তন বের করে যত ঘন ডেসিমিটার, সাপোজ 3 ঘন ডেসিমিটার হলো, তাহলে 3 ঘন ডেসিমিটার মানে 3 লিটার, 10 ঘন ডেসিমিটার মানে 10 লিটার, যত ঘন ডেসিমিটার থাকবে তত লিটার। কি বুঝাইলো, কখন করব আমরা, যখন কোশ্চেনে কি থাকবে লিকুইড মানে তরল বিষয়টা থাকবে, জল, অ্যাসিড, হ্যাঁ, তারপর হচ্ছে দুধও থাকতে পারে, এই টাইপের যদি কোনো কোশ্চেন আছে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব। কি বুঝা গেছে? তো মোটামুটি আমাদের এই জিনিসগুলো সব সূত্র থেকে সবকিছু আমাদের হয়ে গেল। এইবার আমরা যে জিনিস জানবো, আমরা করছি কিসের কোশ্চেন, পরিমিতির কোশ্চেন। সব কোশ্চেনই আমাদের করার জন্য প্রথমে কি করতে হবে, কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে, নিয়মটা মনে রাখবি, মাথায় ঢুকাই নিবি, যতগুলো পরিমিতির কোশ্চেন করব এই টেকনিকে করবো, আমাদের কোনো সমস্যা হবে না। তো পরিমিতির কোশ্চেনটা আগে প্রথমে ভালো করে পড়ো। সাপোজ ধর আমি কোশ্চেনটা পড়লাম, পরে বুঝলাম সেটা হচ্ছে ঘনকের আছে, কিসের আছে, ঘনক। তো ঘনকের কোশ্চেন করার জন্য অবশ্য সূত্র তো আমাদের লাগবেই, সঙ্গে কি লাগবে, যে ঘনকের যে কটা সূত্র পড়লাম প্রত্যেকটাতে আমাদের কি লাগে, প্রত্যেকটাতে কি লাগে, বাহু লাগে। যদি বাহুটা দেওয়া থাকে তাহলে যেটা বের করতে বললে আমরা সেটাই বের করতে পারবো। যদি বলে আয়তন তাহলে বাহু কিউব, যদি বলে কর্ণ √3 ইন্টু বাহু, যদি বলা হচ্ছে কি বলে কি সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কয়ার, সেটা আমরা করে দিতে পারবো। কিন্তু কোন কোশ্চেনে যদি বাহুটা না থাকে তাহলে বাহু কি করতে হবে, ধরে নিতে হবে। বাহু ধরে নিলাম x, তারপরে যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই দেখবো কোশ্চেনটাতে হয় কর্ণ দেওয়া থাকবে, না সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া থাকবে, না আয়তন দেওয়া থাকবে। যেটা দেওয়া থাকবে, যদি কর্ণ দেওয়া থাকে তাহলে যেটা আমরা ধরলাম x, সেটা ধরে কি বের করব, কর্ণ বের করব, কর্ণ বের করে সেটার সঙ্গে কি করে দেব, সমান করে দেব, দিয়ে ওখান থেকে আমরা সলিউশন করে বের করে নেব। তারপরে যেটা চাইছে সেটা বের করব। আচ্ছা, একটা জিনিস শুধু ছাড়া পড়ে গেছে, সেটা বলে দিই। ঘনকের একটি তলের কর্ণের সূত্রটা কি বলতে পারবি, এটা কিন্তু লিখি না, এখন মনে করবো। ঘনকের একটি তলের কর্ণের সূত্র কি বলতে পারবি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক বলছো √2 ইন্টু বাহু। দেখ, ঘনকের যদি একটি তলের যদি বলে, একটি তল মানে একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ তোকে বলতে হবে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, √2 ইন্টু বাহু। কি বুঝালো বিষয়টা, এটা ছাড়া পড়ে গেছে, হ্যাঁ √2 বলতে হবে। এটাতে কিন্তু ভুল হয়, খুব শর্ট কোশ্চেনও আছে, মানে কি আগে লিখে দিই, তাহলে যদি ছাড়া পড়ছে সূত্র আর কি, কত নাম্বার হবে সূত্রটা, 7 নাম্বার একটা কত, 7 কি লিখে রেখা সূত্র হবে না, ঘনকের, তাহলে পরে আবার সমস্যা, ঘনকের একটি তলের কর্ণ, একটি তল, কিন্তু কনফিউশনটা কোথায় বলতে কি, ঘনকটা কথা বলার জন্য কনফিউশন। যদি এখানে বলতো বর্গক্ষেত্রের কর্ণ তাহলে তো লিখে দিতাম, যখন বলছে ঘনকের একটি তলের কর্ণ, ঘনকের একটি তলের কর্ণ মানে কিন্তু বর্গক্ষেত্র। বিষয় বোঝা যাচ্ছে, ঘনকের একটি তলের কর্ণ মানে হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, √2 ইন্টু বাহু। মানে ছোট করে একটু লিখে নেয়, যদি ছাড়া পড়ে গেছে দেখো, কি বোঝা গেছে। তাহলে এই আমাদের সব মানে বোঝানো হয়ে গেল। এইবার আমরা হচ্ছে আমরা কোশ্চেন বল, ঘনকের কর্ণের সূত্র বুঝতে পারলি না, আর হচ্ছে ঘনকের কর্ণের না আয়তঘনকের কর্ণের সূত্র কি, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে দৈর্ঘ্য স্কয়ার মানে বাহু স্কয়ার, বাহু স্কয়ার, আবার প্রস্থ স্কয়ার মানে বাহু স্কয়ার, আবার উচ্চতা স্কয়ার মানে হচ্ছে বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার কয়বার পাচ্ছি, 3 বার পাচ্ছি। তাহলে কত হবে, যোগ যদি করি 3 ইনটু বাহু স্কয়ার পাবো কিনা, মানে চিন্তা পাবো দেখি, 3 ইনটু বাহু স্কয়ার পাবো কিনা। তাহলে এই স্কয়ারের জন্য, এই স্কয়ারের জন্য রুটটা চলে, তাহলে কি থাকবে, √3 ইনটু বাহু। দেখো কি বুঝলি না, বুঝতে পারছিস, আমি যখন বুঝাইছিলাম তখন অন্য কিছু চিন্তা করছিলিস, নাহলে তো এরকম সমস্যার কথা না। আমি দুবার বুঝাইছিলাম, এই তো বলছিল, এখান থেকে জিজ্ঞাসা করছিল তো আমাকে, এটা জিনিস কি করে হলো, মনোযোগ দিবে এখানে তাহলে হবে। হ্যাঁ আচ্ছা হয়ে গেল, তাহলে আমরা কোশ্চেন শুরু করি। সবাই একটু বের কর যেগুলো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন 74 পেজের 1 নম্বর কোশ্চেন, এটা আমি করাবো না, নিজে নিজে করতে পারবি, বাড়িতে করিস। অত ইম্পর্টেন্ট শুধু জানার জন্য আমি তো এখানে ছবিটা আট করে দিয়েছিলাম কিনা রে, আচ্ছা আবার আট করে দিই, শুধু আছে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটার মধ্যে বলছে কি কি আছে।
চিত্রটা বানাচ্ছি আবারও আয়তঘনকের চিত্র এই দিলাম একটা স্পিডে বানাচ্ছি আয়তঘনক না ঘনকের আছে আয়তঘনক না দিলাম এইভাবে দুটোই আছে আচ্ছা বুঝেছি এটা কি বলছে এরপর একটা চিত্র দেওয়া আছে অথচ ঘনকের চিত্র দেওয়া আছে ঘনক আছে আচ্ছা বুঝে নিস তো এখানে বলছে যে আমাদের পরিবেশের চারটি আয়তঘনক ও চারটি ঘনবস্তুর উদাহরণ দাও প্রথম কোশ্চেনটা তাহলে বলতে হয় চারটা আয়তঘনক কি কি হবে অনেক কিছু হয় কি কি হয় তাহলে লিখে নে আচ্ছা এক একটা করে নে এক নাম্বার দিয়ে আয়তঘনক কি আছে আয়তঘনকের উদাহরণ আয়তঘনকের উদাহরণ কি কি হবে বল দেখি কি কি হবে বই ইট ঘর রসিদ না আর কি চারটা চাইছে চারটা দিয়ে আর কি দিতে পারে রসিদ হয় এটা আচ্ছা ঠিক আছে আরে বাংলা তো বুঝতে পারছি কম পারে তাই ভালো পারিস আচ্ছা তা আর কি হবে বল একটা উদাহরণ দে আর কি দেওয়া যাবে হ্যাঁ ডাস্টার হয় জ্যামিতি বক্স হয় তাই না আর কি দিবি জ্যামিতি ভালো হলে ডাস্টার ভালো হবে আচ্ছা ডাস্টার আচ্ছা ডাস্টার ঠিক আছে তাহলে আয়তন এবার ঘনকের উদাহরণ বল ঘনকের কি কি উদাহরণ বল দেখি কিউব হবে হ্যাঁ কিউব তো ইংরেজিতে বলে লুডুর ছক্কাটা বেশি ভালো হয় না কি বল লুডুর ছক্কা আরে ছক কয়টা রে আচ্ছা ছক্কা ঠিক আছে এটা একটা তারপর আর কি হবে দেখ অনেক ঘর যে আছে ঘর কিন্তু একদম দেখবি এমন একটা ঘর আছে চারদিকে সাধারণত অনেকে বানায় না ঘর দুর্গা বস্তু সবই সমান হয় কি না সেটা দেখ আয়তঘনক কিন্তু প্রচুর উদাহরণ কিন্তু ঘনকের উদাহরণ কিন্তু খুব কম হয় কি না ওটা ভাবতে হবে তোকে তাহলে ঘরে ধরে একটা ঘর আর কি হবে আচ্ছা আর ওই দেখছিস বিস্কুট যে থাকে বিস্কুটের যে কার্টুনগুলো থাকে দেখছিস না বিস্কুটের কার্টুন বা যে দেশলাই বক্স আছে দেশলাই বক্সের কার্টুন সে কার্টুনগুলো তাহলে এখানে একটা বিস্কুটের কার্টুন আচ্ছা লেখ আমি ওই ইচ্ছা হলে লেখা কি লিখবো কার্টুন শুধু কার্টুন ভাবে যদি কেউ মোবাইলের কার্টুন ভাবে আবার বিস্কুটের কার্টুন আর কি হবে বল আর একটা উদাহরণ দে দেখ অনেকের বাড়িতে ফ্রিজ আছে না ফ্রিজে দেখবি ওই যে বরফ করার জন্য থাকে কি না বেশিরভাগ থাকে না আইস যত ফ্রিজ আছে সেটাও হয় তারপর হচ্ছে তোর কি বল দেখি চিনির যে দানাটা হয় ওটাও হয় ওটা আয়তঘন ঘন ওটা হয় তো যে কোনো একটা উদাহরণ তো চাইছি অত তো ফ্যাক্টর না চিনির দানা বলতে হবে হ্যাঁ চিনির ঠিক আছে আচ্ছা তারপর যে ছবিটা ছিল সেটা আছে একটা ঘনকের চিত্র ছিল সেটাই আঁক করি এই ঘনক 2 নাম্বার হ্যাঁ 1 নাম্বার হয়ে গেল আমাদের 1 নাম্বার উদাহরণ চাইছে অত ইম্পর্টেন্ট না শুধু জানার জন্য মানে তোরা চিনতে পারছিস কিনা চেনার জন্য সেই জিনিসটা দেওয়া আছে আচ্ছা এটা চিত্র দেওয়া আছে এখান থেকে কি বলছে পাশের চিত্রে তলগুলি ধারগুলি শীর্ষগুলি নাম লিখি আচ্ছা বলতো তলগুলা কি কি নামটা কি কি আছে এ বি সি ডি উপরে আছে একটু দেখে নিস হ্যাঁ এ বি সি ডি তারপর ই কোনটা রে নিচে এটা ই এটা এফ তারপর এটা হচ্ছে জি এইচ ঠিক আছে আচ্ছা এবার প্রথমে কি বলছে তলগুলা কি কি হবে 2 নাম্বার হ্যাঁ তলগুলি হবে বলতো কি কি তল হবে কোনটা দেখ তল কিন্তু চারটা নিয়ে লিখতে হবে দেখ এ বি সি ডি উপর আর নিচে একসঙ্গে নেব তাহলে এ বি সি ডি এটা একটা তল হলো তাহলে নিচের তলটা কি হবে দেখ ই এফ জি এইচ কি লিখবো ই
এফ জি এইচ, তারপরে তল উপর নিচ হলো। এবার কোনটা নেব? সাইডের গুলো নেই, একসঙ্গে নেবি। সাইডের এইটাই নি, এ ডি এফ ই, এ ডি এফ ই। তাহলে ওই পাশেরটা নেই, বি সি জি এইচ, বি সি জি এইচ। আর কে বাদ থাকলো রে? নিচে উপরে নি নাই, কে বাদ থাকলো? এই পাশের গুলা ওই পাশের গুলা, মানে এ বি এইচ ই, আর ওই পাশেরটা হচ্ছে সি বি এফ জি। হ্যাঁ, তাহলে কি থাকছে? এখানে লিখে দিচ্ছি এ বি, এ বি সিরিয়ালি দিতে হয়, এ বি তারপরে এদিকে আনবি না, সিরিয়ালি এইভাবে বলবো আমরা, এ বি এইচ ই, আর ওই পাশেরটা হচ্ছে সি ডি এফ জি। কি বুঝা গেছে? এগুলা হচ্ছে তল। তারপরে কি চাইছে? তলের পরে যে ধার, ধার মানে লাইন, যতগুলো লাইন আছে সবগুলো। তাহলে এই থেকে এ বি ধরবো, বিসি ধরবো, সিডি ধরবো, এডি ধরবো, বাস হইলো চারটা। তাহলে ধার, ধারগুলি হবে, ধারগুলো কি কি হবে? এ বি নিচ্ছি একটা, এ বির পরে হচ্ছে সিডি নিচ্ছি, সিডির পরে হচ্ছে এডি নিচ্ছি, ভুলে গেল এবি বিসি, বিসি না ছাড়া হয়ে যাবে, বিসি, বিসির পরে সিডি, সিডির পরে এডি বা ডিএ। আচ্ছা ডিএ, তার উপরেটা নিচেরটা নেই, ইএফ নেই, এটা তো নিচে, এটা নেই, এই পাশ থেকে নিয়ে করে আবার নিলে হলো ডিএফ। খালি মনে রাখতে হবে কোনটা কোনটা নিচ্ছে। ডিএফ হলো ইএফ বা হ্যাঁ ইএফ নিলাম, তারপরে এটা নেই এই, তাহলে উপরেরটা হলো এই পাশেরটা হলো, ঠিক আছে? তাহলে এবার এই পার্টটা এই পাশেরটা নেই, এটা নিয়ে নি ইএইচ, আর এটা সঙ্গে করে ইএইচ এর পরে যেটা বিএইচ হলো। তাহলে আমি এটা নিলাম, এটা নিলাম, এটা তো নেওয়া হয়ে গেছে। ওই পাশে থাকলো কোনটা? ওইটা, আর এই নিচের এটা। তাহলে ওইটা হচ্ছে কি সিজি, আর এটা হচ্ছে জিএইচ। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো, কে ছাড়া পড়লো? কে ছাড়া পড়লো রে? জি এ নিচে, এইচ এটা হয়ে গেছে তো, জি একটা নেওয়া হয়, হ্যাঁ জি একটা নেওয়া হয়, ঠিক আছে। এক কথা তো প্রত্যেকটা লাইন দেখো, প্রত্যেকটা দাগ নেওয়া হয়েছে না, প্রত্যেকটা দাগ নেওয়া হলে কিন্তু আমাদের হলো। কি বুঝা গেছে? প্রত্যেকটা দাগ এটা নিজেও পারে না, বললেও হয় না, এখন আর কি চাইছে রে? শীর্ষগুলি, শীর্ষ আর মাথা যতগুলো আছে কি হবে? এ একটা হবে, বি হবে, সি হবে, একটা ডি হবে, আর তারপর কি হবে? ই হবে, এফ, মানে সবগুলো একসঙ্গে লিখতে থাক। হ্যাঁ, তাহলে শীর্ষগুলি হবে কি কি হবে? এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, ই হবে, এফ হবে, জি হবে, এইচ হবে। হলো আটটা হলো, 1 2 3 4 5 6 7 8, বাস শেষ হলো। কি বুঝা গেল? এটা জানার জন্য, মানে বেসিক্যালি মানে কোশ্চেন আমাদের যেটা ভালো সেটা যে 3 থেকে। তাহলে আমি 3 নাম্বার শুরু করছি, এটা কিন্তু 2 এর। হ্যাঁ, এবার 3 এর শুরু করছি। কি বলছে? একটি সমকোণী চৌপল ঘরের, সমকোণী চৌপল মানে কি বললাম? আয়তঘনকটাকে বলা হচ্ছে কিন্তু সমকোণী চৌপল, ঠিক আছে? ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 5 মিটার, 4 মিটার, 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে যন্ত্রটা রাখা যাবে তার দৈর্ঘ্য। একটা ঘর দেওয়া আছে, এই যে ঘরটা আমরা আছি এটাই, দৈর্ঘ্য দেওয়া আছে 5, প্রস্থ দেওয়া আছে 4, উচ্চতা দেওয়া আছে কত? 3 মিটার। তাহলে সবচেয়ে লম্বা যন্ত্রটা কোন বরাবর রাখতে পারবো? সোজাসুজি না কোণাকুণি? কোন ভাবে রাখতে পারবো? কোণাকুণি আমরা সবচেয়ে ভালো রাখতে পারবো। তাহলে সেটা তাহলে দেখ, এখানে কিন্তু বলেনি যে কর্ণ বের করো, তো কোশ্চেনটা দিচ্ছে কি যে সবচেয়ে বড় দণ্ড কোথায় রাখতে পারবো? কোন বরাবর রাখতে পারবো? কর্ণ বরাবর। তাহলে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে? কর্ণের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর এই কোশ্চেনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া হয়ে গেছে, তাহলে কি ধরার কোনো গল্প আছে? ধরার কোনো গল্প ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে 3 নাম্বার দিবি। 3 নাম্বার দিয়ে কি লিখবো? আয়তঘনকের, আয়তঘনকের এখানে কি আছে? ঘর থেকে তার পাশে কিছু নেই, আর ঘর আছে, আমরা ঘর লিখি। ঘরটির কর্ণ, তারপর সুতরাং লিখে দিই। কি লিখবো আমাদের 3 নাম্বার কোশ্চেন? ঘরটির কর্ণ। কি কর্ণের সূত্র একটা কি বললাম? আয়তঘনক কি? দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। লিখবি সূত্র না ডাইরেক্ট বসাবি?
কে জন্য আমরা লিখবো, তাহলে কি লিখবো? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার পাশে একক। যদি সূত্র লাগবে যদি একক দিলাম, ঠিক আছে? আর মান বসাই। দৈর্ঘ্যের মান কত? 5 এর স্কয়ার, প্রস্থ কত দেওয়া আছে? 4 এর স্কয়ার, উচ্চতা কত দেওয়া আছে? 3 এর স্কয়ার। এককের জায়গায় কি হবে? মিটার না সেমি কি আছে? মিটার, মানে মিটার দিলাম মিটার। আর মান বসাই। 5 এর স্কয়ার কত হয়? 25, 4 এর স্কয়ার কত হয় রে? 16, 3 এর স্কয়ার কত? 9। যোগ করলে কত হবে? কত হচ্ছে? 50। তাহলে এটা কি মিটার দিতে হবে। এটাকে তো আমরা ভাঙাই একটু, কত করে ভাঙাবো রে? 25 গুণ 50 টাকা রে। তাহলে কত হবে? 2 গুণ 25 মানে 5 5 25 গুণ 5 5 5 25 25 গুণটা কত? 50। দেখ দুটো 5 থাকলে জোড়া থাকলে কি একটা 5 কি আছে? বাইরে চলে আসে। তো 5√2 মিটার। তাহলে আমরা কি লিখবো? অ্যানসারটা কি লিখবো? দণ্ডটার দৈর্ঘ্য হবে, সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য হবে কত মিটার? 5√2 মিটার। ঠিক আছে, বুঝা গেছে? কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস, খুব ইজি কিন্তু, বিষয়টা জানলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের 3 নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার আমরা করব 4 নাম্বার কোশ্চেন। আচ্ছা, পেজ নাম্বার তো জানিস, পেজ নাম্বার 74 পেজ লিখে দিচ্ছি এখানে। পেজ হচ্ছে 74, 74 পেজের করছি। 3 নাম্বার হয়ে গেল। এবার আমরা এটা 3 কিন্তু, হ্যাঁ, এবার 4 করব। 4 নম্বরে কি আছে? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। কি আছে? একটি ঘনকের একটি তল। একটি তল মানে কি? একটা বর্গক্ষেত্র। তাহলে একটা তলের ক্ষেত্রফল, তাহলে এখানে দেখ এই কোশ্চেনটা কিসের আছে? ঘনকের। ঘনকের কোশ্চেন করার জন্য কি লাগে? বাহু লাগে। বাহু কি আছে? তাহলে তো বাহু কি করতে হবে? কি বুঝাচ্ছে বিষয়টা? তাহলে বাহুটা ধরে নিয়ে কটা তলের ক্ষেত্রফলের কথা বলছে? একটা তল। সেজন্য আমরা একটা তলের ক্ষেত্রফল বের করব, তারপর ওটার সঙ্গে সমান করব। যদি কর্ণ থাকতো তাহলে কর্ণ বের করতাম, যেটা থাকবে আমরা সেটা বের করব। তাহলে কি লিখবো? ধরে দিয়ে এটা হচ্ছে সমানটুকু আছে রে, লিখবি ধরি। 4 নাম্বার কোশ্চেন, হ্যাঁ, ধরে ঘনকটির এর বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য x কি আছে? অঙ্কটাতে কোশ্চেনটাতে কি আছে? মিটার নেবে, x মিটার। ভুল হলে বলবি। লিখলাম। এবার কি বের করব? যদি একটি তলের ক্ষেত্রফল আছে তাহলে একটি তলের ক্ষেত্রফল বের করব। পড়লে লিখবো ঘনকটির একটি তলের ক্ষেত্রফল। ঘনকটির একটি তলের ক্ষেত্রফল, একটি তল মানে হচ্ছে কি? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। আরে আমি বাহু স্কয়ার লিখবো না ডাইরেক্ট করে দেব? রে ডাইরেক্ট না, শুধু আছে লিখে দিই কত যেহেতু বাহু স্কয়ার পাশে বর্গ একক। যার লেখার ইচ্ছা না লিখবি না। বাহু স্কয়ার কেন? অনেকে কনফিউশন করে যাবে তো। ঘনকের একটি তলের ক্ষেত্রফল কেমন হলো? ঘনকের একটি তল ক্ষেত্রফল মানে কিন্তু বর্গক্ষেত্র। আবার বলছি কিন্তু কনফিউশনে পড়িস না। তাহলে বাহু স্কয়ার মানে বাহুটা কত হচ্ছে? x, x স্কয়ার বর্গ একক দিব না। এককের জায়গায় কি লিখছি আমরা? মিটার লিখছি না? মিটার দিলাম। এটাও ঘনকের একটি তলের ক্ষেত্রফল, আর কোশ্চেন একটা তলের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 64। তাহলে দুটোই কি হবে? সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে, x লিখবো x স্কয়ার ইকুয়াল টু কত? 64। বাদে দেখ এটা দুভাবে করা যায়, ভালো করে বুঝিস। আমি যদি স্কয়ারটা এদিকে নিয়ে আসি, রুট হবে প্লাস মাইনাস হবে। প্লাস মাইনাস দিলে তখন তোকে বলতে হবে কি এক্সট্রা করে যে প্লাসটাকে ধরো মাইনাসটাকে ধরো না। কেন? এটা তো বাহুর দৈর্ঘ্য, যেটা এটা ধনাত্মক ঋণাত্মক তো হয় না, সেটা তোকে বলতে হয়। কিন্তু আমি ওইটা না জানি এদিকে স্কয়ার, এখানে 64 ডাইরেক্ট স্কয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কারণ ওই বিষয়টা তো বাদ দিলে তো না লেখার জন্য করে দিচ্ছি। 64 মানে হচ্ছে কত? কার স্কয়ারে? 8 স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার চলে গেল, সূত্র কেন? x স্কয়ার কত হলো? 8। তাহলে ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 8। এবার কোশ্চেনে যেটা চাইছে আমরা সেটা বের করব। কি চাইছে? ঘনকটির আয়তন। তাহলে কি লিখবো? ঘনকটির আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি রে? এখন বলে গেলে বাহু কিউব। বাহু কিউব মানে x এর কিউব। x এর কিউব মানে x এর মান কত? 8, 8 এর কিউব পাশে ঘনক মিটার। কি বুঝা গেছে? 8 এর কিউব মানে কত? 3 টা 8 গুণ করতে হবে। 8 8 এ 64, 64 8 গুণ করলে 516। ঠিক আছে, 516 ঘন মিটার।
তাহলে সুতরাং আমরা এটাই লিখে দেব যে ঘনকটির আয়তন হবে 516 512। ভুলভাল বলিস না, কিন্তু আমি করলাম না ওই জন্য তোরা বুঝছিস এটা। তো 512 ঘন মিটার। এবার করব হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। কি বলছে, আমাদের বকুলতলা গ্রামে, মানে ওদের একটা গ্রাম আছে, বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমি গভীর একটি খাল কাটা হয়েছে। ভালো করে বুঝিস, কত মিটার চওড়া? 2 মিটার চওড়া, মানে কিন্তু কি প্রস্থ, তারপর হচ্ছে কি গভীর কত? 8 ডেসিমি হচ্ছে গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা হিসাব করে, মানে দৈর্ঘ্য কত সেটা কিন্তু নাই। তাহলে দৈর্ঘ্যটাকে আমাকে ধরে নিতে হবে। দেখ, একটা সবাই এটা জিনিস, খাল জানিস তো, মানে গর্ত, মানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে গর্ত করছে। গর্তটার চওড়া মানে প্রস্থটা দেওয়া আছে, প্রস্থটা কত দেওয়া আছে? 2 মিটার। আর গভীর মানে ডিপ, মানে কতটা গর্ত, মানে সেটাই কিন্তু উচ্চতা, সেটা কত দেওয়া আছে? 8 ডেসিমি। আর কতটা লম্বা কিন্তু সেটা দেওয়া নাই, কিন্তু কতটা মাটি তোলা হয়েছে সেখান থেকে সেটা দেওয়া আছে। কতটা মাটি তোলা হয়েছে? 240 ঘন ডেসিমি। যেহেতু দেওয়া আছে ঘন ডেসিমি মানে এটা আয়তন। যদি আরেকটা জিনিস বলে দিই, কোথা থেকে যদি মাটি তোলা হয়, মাটি যদি ভরা হয়, জল যদি তোলা হয়, জল যদি ভরা হয়, এই টাইপের যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো কিন্তু আয়তন। সবগুলোতে কি বের করবো আমরা? আয়তন বের করবো, ঠিক আছে? আর হচ্ছে কি বিষয়টা, যে এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে, মানে তোদের যতগুলো কোশ্চেন করবো আমরা সবগুলাতে দেখবো আয়তনের সূত্রটা বেশি অ্যাপ্লাই হবে। আর পরীক্ষায় বেশিরভাগ আয়তনের সূত্র দিয়ে বেশি কোশ্চেন থাকে, মানে পরিমিতির। হ্যাঁ, এই যে আয়তনের যে সূত্রটা আছে, এই সূত্র দিয়ে বেশি কোশ্চেন থাকে, বাকিগুলো কিন্তু একটু কম থাকে, কিন্তু এটাতে বেশি থাকে, ঠিক আছে? আর এখানে যতগুলো তোরা কোশ্চেন সলভ করে বেশিরভাগ কোশ্চেন দেখতে পারে আয়তনের বিষয়টাই থাকবে। হ্যাঁ, তো এবার দেখ, আরেকটা এখানে ঝামেলা আছে। ওখানে চওড়াটা দেওয়া আছে 2 মিটার আর গভীর দেওয়া আছে 8 ডেসিমিটার। কোন কোশ্চেনে একটা ইউনিট মিটার একটা ইউনিট ডেসিমিটার যদি থাকে তাহলে কিন্তু হবে না, দুটাকে কি করতে হবে? হ্যাঁ, দুটাকে একই করতে হবে, হয় মিটারটাকে ডেসিমিটার না ডেসিমিটার মিটার। তাহলে বলতে এখানে কাকে চেঞ্জ করব? মিটারটাকে চেঞ্জ করব আর ডেসিমিটার চেঞ্জ করব? কেন চেঞ্জ করব? কারণ এইদিকে আবার হ্যাঁ, গুড। দেখ, এখানে তো প্রথমে দেওয়া আছে 2 মিটার, পরে ওদিকে দেখ 240 ঘনমিটার আছে, তাহলে মিটার কয়বার আছে? 2 বার আছে। তাহলে মিটারটাকে চেঞ্জ করলে তোর খাটনি বেশি হবে, তাহলে কোনটাকে চেঞ্জ করব আমরা? ডেসিমিটারটাকে চেঞ্জ করব, ঠিক আছে? আর আমরা ধরে নিব খালটার লম্বা কত সেটা ধরে নিব, ওটার আয়তন বের করব, মানে খালটার যেটা আয়তন, আয়তনটা তো দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার আয়তন বের করব, আর আয়তনের মানটা দেওয়া আছে। তাহলে কি লিখবো আমরা? কত নাম্বার? 5 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, লাইক ধরি খালটি লম্বা, 5 নাম্বার, ধরি খালটি লম্বা কয় মিটার? x মিটার। তারপর খালটির চওড়াটা লিখবো না, চওড়া মানে হচ্ছে প্রস্থটা লিখছি না, কোনটা লিখবো? গভীর, গভীরতা। তো লিখবো গভীরতাতে কি আছে? 8 ডেসিমিটার, সেটা লিখি। তাহলে লিখবো খালটির গভীরতা, গভীরতা কত দেওয়া আছে? 8 ডেসিমি। এই ডেসিমিটারটাকে মিটার করব, বল সোনা বলতো ডেসিমিটারটা মিটার করলে কি করতে হবে? বল তাড়াতাড়ি বল। হ্যাঁ, ভাগ। তুই কোন ঠিক বলছে? দেখ, আমাদের ডেসিমিটার আছে, ওই যে বললাম মিলি সেন্টি ডেসি, তারপর মিটার। ডেসিমিটার থেকে মিটার আসবে, মানে কিলোর দিকে আসছি। ডেসিমিটার থেকে মিটার কটা গ্যাপ? একটা গ্যাপ, মানে একটা 10 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে কি লিখবো? 8/10 মিটার। 8/10 কি হবে? মিটার। আর ভাগ করো পয়েন্টার, ধরো পয়েন্টার আবার পয়েন্টটাকে তুলতে হবে, ওই জন্য আমি এইভাবে রাখলাম। তারপর কি লিখবো? খালটির আয়তন, ওই যে মাটি কাটছে সেটাই তো আয়তন। কেন আয়তন বের করে? যদি মাটিটা কেটে নিচ্ছে, মাটি কাটা, মাটি তোলা, মাটি করা সব হচ্ছে আয়তন হয়। আর দোয়া আছে ঘন ডেসিমিটার। খালটির আয়তন, আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য কত ধরছি? দৈর্ঘ্য মানে কিন্তু লম্বা, দৈর্ঘ্য কত? x, প্রস্থ মানে চওড়া, চওড়াটা কত দেওয়া আছে? 2, আর উচ্চতা কত বলে? উচ্চতা মানে গভীরতা কত বলেছে? 8/10, পাশে ঘন মিটার দিলাম, ঘন মিটার হয়েছে। এবার এটা জিনিস যা, আর ওখানে যে জিনিসটা আছে সেটা একই জিনিস না, তাহলে প্রশ্ন অনুসারে বলে দেব। আমি সরকারের প্রশ্ন অনুসারে ক লিখছি,
দেখি লিখবো x গুণ 2 গুণ 8/10 ইকুয়াল টু কত কত দেওয়া আছে 240। তাহলে এটা গুণ আছে ওদিকে লিখে ভাগ, এটা দেখে নে রে। তাহলে x ইকুয়াল টু এই যে দিলাম 240 বাই হচ্ছে 2, এটা গুণ আছে ভাগ নিচে আসলো, আর এটা ভাগ মানে উল্টে আসবে, উপর হবে কত 10, নিচে হবে কত রে 8। ঠিক আছে, এবার কাটি 8 দিয়ে কাটি, 8 3 24 সমান 0, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 15 আগে 15 দুগুণে 30, তাহলে কত দাঁড়াচ্ছে x ইকুয়াল টু 150 মিটার। কত মিটার দাঁড়াচ্ছে 150 মিটার। তাহলে খালটির লম্বা বা দৈর্ঘ্য কত হবে 150 মিটার। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন 6 নাম্বার কোশ্চেন। এটা আমাদের কত নাম্বার গেল 5 নাম্বার। এবার 6 নাম্বার কোশ্চেনে কি বলছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাই এটা ঘনকের কোশ্চেন। ঘনকের কোশ্চেন করার জন্য কি লাগে, সমগ্র বাহু লাগে। বাহুকে দেওয়া আছে, তোকে বের করতে হবে। বাহুর পরিবর্তে কি দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। তাহলে আমরা বাহু ধরে নিব, ধরে নিয়ে কি বের করব, কর্ণ বের করব। কেন, যেহেতু কর্ণের মানটা দেওয়া আছে, ওটার সঙ্গে সমান করে বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে যেটা চাইছে সেটা বের করব। ঠিক আছে, তাহলে কি লিখবো 6 নাম্বার, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য x সেমি, সেমিতে আছে, মিটার মিটার করতে হঠাৎ করে সেমি চলে আসবে। ঠিক আছে, x সেমি। তারপরে কি বের করব, ঘনকটির কর্ণ, ঘনকটির কর্ণ, কর্ণের সূত্র কি, ঘনকের কর্ণের সূত্র কি √3 ইনটু বাহু। তাহলে কি লিখবো, √3 বাহুটা কত হচ্ছে x, পাশে কি হবে সেমি লিখলাম। এবার লিখব প্রশ্ন অনুসারে, আমরা প্র লিখছি, অত কিছু লিখতে শর্টকাটে প্রশ্ন অনুসারে কি দিব, √3 ইনটু x ইকুয়াল টু কত হচ্ছে, কত দেওয়া আছে পণ্যটা 4√3, কত দেওয়া আছে 4√3। দেখ তাহলে √3 কাটবে, তাহলে কি পড়ে থাকছে, বাদে কি লিখবো x ইকুয়াল টু কত 4, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো 4। এবার কি চাইছে, ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে ছোট তল, তাহলে সূত্র কি, ঘনকের সমগ্র তলের 6 ইনটু বাহু স্কয়ার। তাহলে কি লিখবো, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইনটু বাহু স্কয়ার। আমি লিখছি না, ডাইরেক্ট সূত্রটা বসাচ্ছে, হ্যাঁ মানে মানটা বসাচ্ছে। 6 ইনটু বাহু বলতে x হচ্ছে না, বাহুটা x মান কত হয়েছে 4, মানে 6 ইনটু 4 এর স্কয়ার, পাশে বর্গ সেমি। কি বুঝলে না রে, সূত্রটা জানা থাকলে কোনো অসুবিধা হবে না। 6 ইনটু বাহু স্কয়ার, বাহুর মান কত হয়েছে 4 বলে 4 দিলাম, তাহলে কত হবে 4 এর স্কয়ার কত 16, 16 এর সঙ্গে 6 গুণ করতে মানে 6 গুণ 16 ঘন সেমি, 6 6 34 এর 6 6 এর 6 মানে বর্গ, হ্যাঁ 96 বর্গ সেমি, ঘন না বর্গ সেমি। তাহলে আমাদের 6 নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার হচ্ছে 7 নাম্বার। 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি। একটুই বললাম না, সেই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, এবার হচ্ছে ঘনকটির ঘনফল। ঘনফল মানে কি রে, ঘনফল মানে কিন্তু আয়তন। ঘনফল যা জিনিস সেটাই হচ্ছে আয়তন, একই জিনিস। ঠিক আছে, অনেক কোশ্চেনে ঘনফলও থাকতে পারে, অনেক কোশ্চেনে আয়তনও থাকতে পারে। তাহলে একটি ঘনকের ধারগুলোর সমষ্টি দেওয়া আছে 60 সেমি। তাহলে ধার মানে বাহুর, ধারের যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্যটা কি ধরে নেব, x সেমি ধরে নেব। তারপরে ধারগুলোর সমষ্টি করে দিয়ে সমান করে দেব, হয়ে যাবে। হ্যাঁ, তাহলে লিখব কি, ধরে ঘনকটির বাহুর দৈর্ঘ্য x সেমি। তারপর কি লিখব, ঘনকটির ধারগুলির সমষ্টি। কি লিখব, ঘনকটির ধারগুলির সমষ্টি কত হবে, একটা হলো 12 ইনটু বাহু বলতে x, পাশে সেমি। এটা কিন্তু 7 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, ঘনকটির ধারগুলির সমষ্টি কত, 12 ইনটু x, পাশে হচ্ছে সেমি। তাহলে এইভাবে থাক। তাহলে এবার প্রশ্ন অনুসারে দেব, ক দিচ্ছি সমষ্টি কত 12 ইনটু x, এর মান কত হয়েছে 60। কোশ্চেনে কত দেওয়া আছে 60। আমি x এর মান লিখব, বাদে কি লিখব, x ইকুয়াল টু 60/12। কত দিয়ে কাটে, 6 দিয়ে কাটে, 6 দুগুণা 12, 6 দিয়ে 6 × 60। তাহলে 2 দিয়ে কাটে, 2 পাঁচে 10। তাহলে বাদে কি লিখব, x ইকুয়াল টু কত 5। তাহলে ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত বেরোলো আমাদের 5 বেরোলো। ঘনকটার বাহুর দৈর্ঘ্য 5 বেরোবে। ঘনকটার কি চাইছে, ঘনফল। ঘনফল মানে কি বললাম, আয়তন। আয়তনের সূত্র কি রে, ঘনকের
আয়তনের সূত্র কি? ঘনকের আয়তন বাহু কিউব, কি বাহু কিউব। তাহলে কি লিখবো? ঘনকটির ঘনফল কত লিখবো? বাহু কিউব মানে হচ্ছে 5 এর কিউব, 5 এর ঘন সেমি, ঠিক আছে? তাহলে 5 এর কিউব কত? 5 5 25, 25 5 এ 125 ঘন সেমি। তাহলে সুতরাং আমরা লিখে দেব ঘনকটির ঘনফল হবে 125 ঘন সেমি। তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 7 নাম্বার। এবার 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন কি বলছে? যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, কয়টা? 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে কি? হ্যাঁ, উল্টা দিচ্ছে কিন্তু। হ্যাঁ, সমগ্র তল। 6টা পৃষ্ঠতল মানে কিন্তু সমগ্র তল। ঘনকের তো কটা তল? 6টা তল। সমষ্টি তো, সমষ্টি মানে গঠনগুলো মানে এই একটা তল, এটা তল, এটা তল, এটা তল, এটা তল, এটা, এই সবগুলা যোগ যোগ করে দিচ্ছে। তাহলে যোগ যোগ করেও যা, আর 6 * বাহু স্কয়ার করেও তো তা একই জিনিস, কারণ প্রত্যেকটা বাহু তো সমান হয়। সমষ্টি কত দিয়েছে? 216 বর্গ সেমি হয়। তাহলে ঘনকের আয়তন কত? এটাও ঘনকের কোশ্চেন। ঘনকের কোশ্চেনের জন্য কি লাগে? বাহু লাগে। এখানে কি বাহুর মান দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে বাহু কি করতে হবে? ধরে নিতে হবে। ধরে নিয়ে কি বের করব? সমগ্র তলের ক্ষেত্রফল। কেন? সমগ্র তলের মানটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ধরে দিয়ে গেলে, ধরে আমরা তো লেখাই আছে 8 নম্বর কোশ্চেনে, শুধু 8 নম্বর দিয়ে দিচ্ছি। ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য x সেমি, লিখে দিলাম। তাহলে কি লিখবো? ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র 6 * বাহু স্কয়ার মানে 6 * x স্কয়ার পাশে বর্গ সেমি দিলাম। এবার প্রশ্নটা আমরা প্র দিচ্ছি। প্রশ্নের সাথে কি দেব? এটা ইকুয়াল টু 6 * x স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে রে? 216, 216, ঠিক আছে? তাহলে x এর মান বের করে x টাকে রাখলাম এদিকে, 216 আর 6 টাকে ভাগ করে দিই। 216/6, 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 17 * 17, 18, 19, 20, 21, 3, 6 6 36। তাহলে বাঁ দিকে লিখব x স্কয়ার ইকুয়াল টু 36। একটাকে যেটা বললাম সূচকে নির্ণয় করব, বর্গমূল করতে যাব না, প্লাস মাইনাসে ঝামেলা আসবে। x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 6 এর স্কয়ার। তাহলে কি হলো? x স্কয়ার স্কয়ার চলে গেল। তাহলে x এর মান কত হচ্ছে? 6। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 6। এবার কি বের করতে? ঘনকটির আয়তন। তাহলে কি লিখব? ঘনকটির আয়তন। আয়তনের সূত্রকে বাহু কিউব, বাহু হচ্ছে 6 এর কিউব, পাশে ঘন সেমি। 6 এর কিউব করলে 6 6 36, 36 আর 6 গুণ করলে কত? 216। রে এটাই কি? দেখে নিস, আমার মনে হচ্ছে এটাই 216। আচ্ছা, তাহলে কোশ্চেনে ওইটা ছিল, অ্যানসার আমরা ওইটাই বের করব না রে। এবার আমরা করব হচ্ছে 9 নাম্বার কোশ্চেন। 9 নম্বরে কি বলছে? একটি সমকোণী চৌকোণের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি। সমকোণী চৌকোণ মানে কি জিনিস? আয়তঘনক। এর আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। একে ভাঙায় দুটো সমান আয়তন বিশিষ্ট কিছু তৈরি করা হলো, ঘনক তৈরি করা হলো। কারণ বলছে কি? প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হয়? প্রত্যেকটি ধারের মানে বাহুর দৈর্ঘ্য। ভালো করে বিষয়টা বুঝিস। ইট তো সবাই দেখছিস, তো ইট তো ঠিক হয় না, মানে ওই টাইপের কোনো একটা জিনিস মনে করে এরকম হয় না? ওই যে সন্দেশ হয় কিনা রে? সন্দেশ খাইছিস কিনা? চিন্তা কর, মানে আয়ত ঘনক আছে তো ওরা, হ্যাঁ হ্যাঁ হলো ওইটাই। তো ওটার মাঝখানে আমি কেটে দিলাম, একটা আয়ত ঘনক আছে, তার মাঝখানে কেটে দিলাম, তাহলে দুটা তৈরি হয়ে যাবে। এবার যে দুটা তৈরি হলো সে দুটো কি ঘনকের মতো হবে? কিসের মতো হবে? তাহলে যে দুটো পার্ট আমি পেলাম, সেই দুটো পার্টের যে আয়তন হবে আর আগে যে আয়ত ঘনকের আয়তনটা হবে সেটা কি একই? মানে একটা সন্দেশ ছিল, ঠিক আছে? সেই সন্দেশটা কাটলাম, আগে যতটা সন্দেশ ছিল কাটার পরে ততটাই থাকবে। শুধু কি হলো? আগে একটা পার্ট ছিল, এখন কি হয়ে গেল? দুটো পার্ট হলো। তাহলে এই দুটো পার্টের যে আয়তন হবে ওই একটা পার্টের আয়তন কি হবে? সমান। তাহলে এখানে কিন্তু আয়ত ঘনকের আমরা কোনো কিছু করবো না, যা কিছু করবো সবই হচ্ছে ঘনক। আয়ত ঘনক তো গেলাম, আয়ত ঘনকটা কেটে তো ঘনক তৈরি করা হবে। কটা ঘনক তৈরি করা আছে? দুইটা। তাহলে আমরা ধরবো কোনটা? ঘনকের ঘনক। আর আয়ত ঘনকের করার জন্য তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগে, কিন্তু কিছুই নাই, শুধু আয়তনটা দেওয়া আছে। সেটা কনফিউশনের জন্য দিচ্ছে যে আয়ত ঘনক। তাহলে আমরা কি লিখবো রে? এখানে লিখবো দুটা ঘনক আছে কিনা, তো লিখতে প্রত্যেকটি ঘনকের বাহুর দৈর্ঘ্য লিখতে হবে। হ্যাঁ, ঘড়িতে লিখবো
ধরি কত নাম্বার কোশ্চেন 9 নাম্বার। হ্যাঁ, ধরি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সেমিমিটার আছে, সেমিতেই আছে, সেমি লেখাই আছে। তারপর কি লিখবো, প্রতিটি ঘনকের আয়তন, প্রতিটি ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি রে, বাহু মানে x এর কিউব পাশে ঘন সেমি। এবার লিখবো প্রশ্ন অনুসারে দিলাম যে x কিউব ইকুয়াল টু কত আছে 432। বল ঠিক লিখলাম না ভুল লিখলাম? ঠিক লিখছি না ভুল লিখছি? বল ঠিক না ভুল? হ্যাঁ, হয় এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, না এর সঙ্গে 2 গুণ করে। দেখ এটা কিন্তু একটা ঘনকের না, এটা দুটো একটা আয়ত ঘনক, এটাকে ভেঙে কিন্তু দুটো ঘনক তৈরি করা হয়েছে। তার মানে এটা কার আয়ত, দুটো আয়ত ঘনকের না, দুটো ঘনকের আয়ত। তাহলে এখানে কত দিব, 2 গুণ আমি এখানে করলাম। আবার যদি প্রতিটি ঘনকের আয়তনটা দিচ্ছি, প্রতিটি মানে একটি, তাহলে এখানে পরে আরেকটা লিখে দুটি ঘনকের আয়তনের সঙ্গে কত 2 গুণ করতাম, দিয়ে তারপরে করতে ওটাও করতে পারতাম, আমি করলাম না। দেখেন প্রশ্ন যে 2 * x³ ইকুয়াল টু হচ্ছে এটা করো, ঠিক আছে? তাহলে কত লিখবো, x³ ইকুয়াল টু 432 বাই হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণা 4 আর 2 দুগুণা 2 একে 2, 2 6 12 কাটলো। তাহলে বাদে লিখবো x³ ইকুয়াল টু 216, 216 কার কিউব একটা দিয়ে বললাম না, 216 কার কিউব 6 এর কিউব। তাহলে বাদে কি লিখবো, x ইকুয়াল টু 6। কি চাইছে কোশ্চেনে চাইছে প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে। ধারের দৈর্ঘ্য যেটাই বাহুর দৈর্ঘ্য সেটাই কি ধারের দৈর্ঘ্য। সুতরাং কি লিখবো, সুতরাং প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি। প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত সেমি হচ্ছে, 6 সেমি। এবার 10 নম্বর কোশ্চেন, 10 আর 11 এই দুটো অবধি করবে, ঠিক আছে? তারপর থেকে একটু বড় কোশ্চেনগুলো শুরু হবে। 10 নম্বরটা একটু বড়, তাহলে পরের দিকে হয়ে যাবে। 10 নম্বর কোশ্চেন দেখ, 10 নম্বর যে কোশ্চেনটা আছে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পরিমিতির অধ্যায় একটা করে পাবোই আমরা, থাকবে। ক্লাস 9এও ছিল আর 10এও তো আছে, প্রথমে পেয়ে গেলাম, আবার পিছনের দিকে পাবো। কি বলছে, একটি ঘনকের প্রত্যেকটি বাহুকে 50% কমানো হলো। 50% মানে কি রে, অর্ধেক। 50/100 মানে 1/2, অর্ধেক কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হিসাব করি। মূল ঘনক আগে যে ঘনকটা ছিল তার আয়তন এবং 50% কমানোর পরে আয়তন, সেই দুটো আয়তনের কি বের করতে হবে, অনুপাত বের করতে হবে। তাহলে কি লিখবো, এখানে তো ঘনকের বিষয় বলছে, ঘনকের তো বাহুর দৈর্ঘ্য আছে, বাহুর দৈর্ঘ্য নাই। তাহলে কি লিখবো, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য x, কি লিখবো, মিটার সেমি একক, কি লিখবো, কিছুই তো নাই, মিটারও নাই সেমিও নাই, তাহলে কি লিখবো, একক লিখবো। তাহলে কি লিখবো, ধরি ঘনকটির আর ফাঁকা থাকবো, তোরা তো ফাঁকা দিস না, লেখা আছে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য x একক লিখলাম। তারপর কি লিখবো, ঘনকটির আয়তন কত হবে, x³ ঘন একক। হয়ে গেছে ঘনকটির আয়তন। এইবার কি করব, দুই ভাবে লেখা যায়। এখন ঘনকটির আয়তন বা এইভাবে লেখা যায়, ঘনকটির বাহুর দৈর্ঘ্য, বাহুটা ধার আছে, বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহু 50% কমালে বাহুর দৈর্ঘ্য হবে। কোনটা লিখবে, কোনটা রে, 50% কমালে। হ্যাঁ, তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য 50% কমালে বাহুর দৈর্ঘ্য হবে। কি লিখলাম, ঘনকটির বাহুর দৈর্ঘ্য 50% কমালে বাহুর দৈর্ঘ্য হবে। দেখ বুঝিস, আগে যেটা দৈর্ঘ্য সেটা তো থাকবেই। আগে দৈর্ঘ্য কত ছিল, x, যদি কমাইতে হচ্ছে জন্য কি মাইনাস 50%, কার 50%, বাহুর 50%, মানে বাহুটা কত, x, x এর 50, এর মানে গুণ x ইনটু কত হয়, 50/100, পাশে হচ্ছে একক। কি এটা জানিস কিনা, এর আগেও করছি। 50% যদি কমানো হয় তাহলে কি হবে, এই মানে যেটা বাহু ছিল সেটা তো লিখতে হবে, কম যদি ওই জন্য মাইনাস। এরকম কোশ্চেন পাবো কিন্তু আমরা, বেশি বলবে, সেক্ষেত্রে এখানে কি হবে, প্লাস মাইনাস এ কি হবে, প্লাস হবে। তাহলে যদি বাহুর দৈর্ঘ্য x ছিল, x মাইনাস বাহুটার 50%, মানে x এর 50%, ওই জন্য 50 বাই কি করা হয়েছে, 100। তাহলে এই 0 0 কাটো 5 দুগুণা 10, তাহলে কত হচ্ছে
x মাইনাস উপর হচ্ছে x/2 একক, তাহলে কত হবে লসাগু করলে 2x - x/2 একক, তাহলে কত হচ্ছে x/2 একক, মানে অর্ধেক। আমি তো বলে দিলাম অর্ধেক হবে, আমি তো ডাইরেক্ট লিখতে পারতাম কিন্তু নিয়ম মতো তোকে দেখাতে হবে, সেজন্য দেখালাম। 50% যেটা আগে বাহুর দৈর্ঘ্য ছিল x, ওর দেখ অর্ধেক হয়ে গেল, ঠিক না? এরকম কোনো কোশ্চেনে 10% হবে, সেক্ষেত্রে একটু আলাদা হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এটা। এবার এখন তোকে আয়তন বের করতে হবে। কি লিখবো? এখন ঘনকটির আয়তন, এখন ঘনকটির আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব। তাহলে বাহুটা কত বের হলো এখন? x/2 এর কিউব পাশে ঘনক একক, তাহলে x এর কিউব তো x এর কিউব হয়, 2 এর কিউব কত হবে রে? 8 হবে, ঠিক আছে? ঘন একক। তারপর কি লিখবো? এদের কি আয়তন অনুপাত বের করতে বলছে, আগে লিখি তাদের আয়তন অনুপাত, তারা সুতরাং দিয়ে বেশ করে সুন্দর করে লিখবো। কি লিখবো? তাদের আয়তনের অনুপাত, তাদের আয়তনের অনুপাত কি হবে? আগে কত বেরিয়েছিল? x³ আর এখন কত বেরোলো? x³/8। এদিক দেখলে ভালো করে বুঝিস, এই জায়গাটা বুঝবো না কিন্তু কনফিউশন হয়ে যায়। x³ কাটলাম, কি করে থাকলো? 1:1/8। এই চেনা আছে, অঙ্কটা চেনা আছে। এইবার বল, ভালো করে এই জায়গাটা বুঝবি, কার সঙ্গে কাকে গুণ করে আগে বসাবো, কাকে পরে বসাবো। এর নিচে দেখ কিছু না মানে কিন্তু 1 আছে, কিছু না মানে কত আছে? 1। এটা উপরেরটা প্রথম পদ, আমরা এরকম যেটা করি a/b = c/d, আছে কি না? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। প্রথম পদের সঙ্গে কি হয়? চতুর্থ পদ সব সময়ের জন্য, আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ। তাহলে প্রথমে a আর d = b এর সঙ্গে c, সব সময় কিন্তু এটা হয়। কিন্তু আমরা যখন সমাধান করি তখন দেখি যে মাইনাস আসবে, এই প্রথমটার সঙ্গে চতুর্থ করব না, দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় করে আগে বসাবো। সেই ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু করতে পারবে না। বুঝলাম বিষয়টা? এই ক্ষেত্রে তো কি করতে হবে? যেটা নিয়ম সেই নিয়ম মাফিক তৈরি করতে হবে। তাহলে এর উপরে 1 আছে, নিচেও কি 1 আছে, তাহলে প্রথম পদের সঙ্গে কি চতুর্থ পদ গুণ হবে, তাহলে কি হবে? 1 এর সঙ্গে 8 গুণ করলে 8 = 1 এর সঙ্গে 1 গুণ করলে 1। কি বুঝা গেছে? কার কোনো কোশ্চেন তাহলে বলতে পারিস কিন্তু, বল কি বল? এটা x2/8 এখানে, আরে এই ঘন একক লিখছি, এটা x3/8 রে। ওটা কি রকম করে আসবে? তুই কোথায় ছিলিস? x³ মানে x³ হলো 2 এর কিউব মানে কত? 3টা 2। মনোযোগ দিবি এখানে, না দিলে বুঝতে পারবি না। কি বুঝা গেছে? ক্লিয়ার বিষয়? তাহলে আমরা সুতরাং কি লিখবো? আচ্ছা, সুতরাং আমি যেটা লিখবো, তা শেষে লেখা লিখবি, আমি লিখছি না। যে মূল ঘনক ও পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত a:1, এই ভাষাটা লিখবি কিন্তু, হ্যাঁ? কি ভাষাটা? শেষে লেখা, মূল ঘনক ও পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত a:1, এটা লিখে নিস। আচ্ছা, তারপরে আমরা 11 নম্বর কোশ্চেন করব। কি বলছে 11 নম্বর কোশ্চেন? একটি সমকোণী চৌপল আকার বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে কত? 2:3:2:1। একটা বক্স দেওয়া আছে, বক্সের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত, মান দেওয়া নাই কিন্তু। যদি মান দেওয়া থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, অনুপাত দেওয়া আছে। এবার হচ্ছে ওহার আয়তন দেওয়া আছে। কি দেওয়া আছে? আয়তন। যেহেতু ওর মানটা ভালো করে দেওয়া না, ওই জন্য কি দেওয়া আছে? ওর আয়তনটা দেওয়া আছে। এবার বলছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে দেখ, এই যে আয়তঘনক মানে সমকোণী চৌপল যেটা দেওয়া আছে, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু মানটা ঠিক করে দেওয়া নেই। তাহলে কি করতে? ধরে নিতে হবে দৈর্ঘ্যটাকে। দেখ, অনুপাত থাকলেই কি করব? x ধরে নিতে হবে। তাহলে দৈর্ঘ্য হবে 3x, প্রস্থ হবে 2x, উচ্চতা হবে কত? 1x মানে x। তাহলে একটু ধরি বাক্সটির হয়েছে একটু আছে সবার। কত নম্বর কোশ্চেন? 10 নম্বর। 11 10 হয়ে গেছে না? ঠিক আছে, ওটা লিখি নাই। কি লিখবো? ধরি বাক্সটির কি দৈর্ঘ্য কত? 3x সেমি, প্রস্থ কত আছে? 2x সেমি, ও উচ্চতা কত? x সেমি। ঠিক আছে, এগুলো সব লিখে দেব, উল্লেখ করে দেব। এবার কি বের করব? কিসের মান দেওয়া আছে? আয়তন। তাহলে আমরা কি করব? বাক্স বা ঘনক যেটা একটা আয়তন দিলে হয়, আচ্ছা বাক্সটা লিখি। তাহলে বাক্সটির আয়তন
বাক্সটির আয়তন। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য কত? 3x গুণ প্রস্থ হচ্ছে কত? 2x গুণ উচ্চতা হচ্ছে কত? x পাশে ঘন সেমি। দেখলাম গুণ করে দিতে পারিস, না দিলে কোনো অসুবিধা নাই, গুণ করে দিই। 3 দুগুণ 6, যদি একটু বড় থাকতো না মান লাগে গুণ করতাম না, কারণ 3 আর 2 ভাগ করতে আমাদের সুবিধা হয়। আচ্ছা গুণ করে দিই। 3 দুগুণ কত হচ্ছে? 6 x x কটা x রে? 3টা x, x এর কিউব পাশে ঘন সেমি। আয়তন বের করে নিলাম, আর কোশ্চেন একটা আয়তন দেওয়া আছে, সেটার সঙ্গে কি করে দেব? সমান করে দেব। কি লিখব? প্রশ্ন অনুসারে লিখছি না আমি কি 6x কিউব ইকুয়াল টু কত দেওয়া আছে রে? 384। লিখলাম। বাজে কি লিখব? 6 টা গুণা 4 দিয়ে ভাগ করে দেই। x কিউব ইকুয়াল টু কত হচ্ছে? 384 বাই হচ্ছে 6, 6 দিয়ে ভাগ করে 6 6 36 37 38 2 থাকে 2 আর 4 24 6 4 এ 24। বাদ হচ্ছে x কিউব ইকুয়াল টু 64। বল রে x কিউব 64 কার কিউব? 4 এর কিউব। 4 4 এ 16 স্কয়ার হলো 4 4 এ 16 16 4 এ 64, ঠিক আছে? 4 এর কিউব। তাহলে চলে গেল কিউব, চলে গেল, তাহলে x ইকুয়াল টু কত? 4। তাহলে কি লিখব? দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বের করে, এটা কিন্তু উচ্চতা, দেখ x ছিল কিনা, তারপরে উচ্চতা, উচ্চতা দেখার দরকার নাই। তাহলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত হচ্ছে? 3x, 3 গুণ x এর জায়গা 4 পাশে সেমি, তাহলে কত? 4 3 কত? 12 সেমি। তারপর লিখবো প্রস্থ হবে, প্রস্থ কত হবে? প্রস্থ কত হয়েছিল? 2x, মানে x টা গুণ আছে, x এর মান কত হয়েছে? 4 পাশে সেমি, তাহলে 4 গুণ কত? 8 সেমি। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ আমরা পেয়ে গেলাম, আর উচ্চতা এটাই x, x এর মান উচ্চতা তো পেয়ে গেছে। এবার কি বের করতে বলছে? আয়তন। আমি এই পাশে করে দিচ্ছি, হ্যাঁ কি চাইছে? ক্ষেত্র। আচ্ছা বাক্সটির ক্ষেত্রফল। দেখ ভালো করে বুঝিস কি সূত্রটা ছিল? দেখবে 2 ইনটু, সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ভালো করে বুঝে নিস, এই যে এই জিনিসটা বুঝে নে ভালো করে। দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু উচ্চতা প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। দেখ দৈর্ঘ্য কত ছিল? দেখ বুঝিস আগে, লেখিস পরে আগে বুঝে নে। দৈর্ঘ্য কত রে? 12, 12 ইনটু প্রস্থ কত? 8 যোগ দৈর্ঘ্য ইনটু উচ্চতা, দৈর্ঘ্য হচ্ছে 12, উচ্চতা হচ্ছে কত? 4 প্লাস প্রস্থ ইনটু 8 ইনটু 4। আচ্ছা এবার যদি কোনো আমি না বুঝে করব, কি করে করব? 2 সামনে দিয়ে দিলাম, কি কি মান আছে? একটা আছে 12, একটা আছে 8, একটা আছে কি 4। তাহলে একবার 12 এর সঙ্গে 8 গুণ করে দিতে দেখবে, 12 এর সঙ্গে 8 গুণ করব, একবার 12 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে কে থাকলো বাদ? কে একবার কম লিখছি, কোনটা কোনটা কম লিখছি? 12 দুইবার হয়েছে, 8 একবার হয়েছে, 4 একবার হয়েছে, তাহলে 8 আর 4 লেখা হয়নি, তাহলে যোগ দিয়ে 8 গুণ 4 আরেকবার দেব। বাস সূত্র না মনে রাখলো তো হবে। সবাই সবার সঙ্গে একবার করে গুণ হবে, মাল্টিপ্লাই করে, এটা না বুঝে করা। আচ্ছা তো এবার গুণ করি, পাশে এখানে কি করে? বর্গ সেমি, দুইটা থাক সামনে, 8 12 8 কত রে? 12 8 বললে বলবে, 12 4 8 4 32 বর্গ সেমি। আর 2 গুণ কত হবে যোগ করলে? করছিস? আচ্ছা করি, ধরে নিছিস ঠিকঠাক তো? আচ্ছা দেখি 8 এদিকে 2 আর 6 যোগ করলে 8 8 16 6 হাতে হচ্ছে 1 আর 4 4 16, 4 4 16 আর 9 কত হচ্ছে রে? 25। এটা রে হলো দাঁড়া হিসাব করে। আচ্ছা কত ছিল হাতে আমাদের জন্য? 4 1 ছিল, আর 4 8 8 আর হচ্ছে 9 কত হচ্ছে রে? 176। ঠিক আছে এবার? আচ্ছা পাশে বর্গ সেমি গুণ করে দিই, কত হচ্ছে? তাহলে 2 দিয়ে 6 দুগুণা 12 2, 7 দুগুণা হচ্ছে 14, 4 একে 5, 2 একে 2 3, ঠিক আছে? 352 বর্গ সেমি। বুঝা গেছে? এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো করতে। এবার তোদের যেটা কাজ, বাড়িতে কি করবি? যেগুলো সূত্র আছে সেই সূত্রগুলো ভালো করে করবি, মুখস্থ করে আসবি, বাস নেক্সট দিনের পরেরগুলো করবো। বাস এতটুকুই ক্লাস।